আছে। তো কি হলো, বার্গার হয়ে গেল কেক, গাট্টু বানায় বিনা ব্রেক। ফুড এক্সপ্রেস, অর্ডারস হলে রাইট, কয়েন্স পাবে ডে আর নাইট। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি গিয়ে পন্টুন কিডস গেম ডাউনলোড করো আর এনজয় করো। একদিনের মনসুন ট্রিপ। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই গাট্টু চিংকি আজ স্কুল যায়নি। বাবাও অফিস থেকে ছুটি নিয়েছে। কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে না চিঙ্কি, দেখো কতক্ষণে থামে। চল না গাট্টু, বাইরে গিয়ে আমরা বৃষ্টি দেখি। তারপর গাট্টু চিংকি ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগে। তার কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায় আর আকাশ পরিষ্কার হয়ে যায়। কি হলো বাচ্চারা, এসো ভেতরে এসে যাও। এখানে কি দেখছো? বৃষ্টি তো বন্ধ। হ্যাঁ বাবা, কিন্তু এখানে দেখো না, সামনের বিল্ডিং থেকে বৃষ্টির জলটা পড়ে যাচ্ছে। এমন মনে হচ্ছে যেন ওয়াটারফল। আরে বাচ্চারা, তোমাদের যদি ওয়াটারফল দেখার আছে তাহলে তোমাদেরকে আসল ওয়াটারফল দেখাই। কি সত্যি বাবা? হ্যাঁ, এমনিতেও আমাদের তো ছুটি হয়ে গেছে, আর এমনিতেও বৃষ্টি বন্ধ এখন। চলো ঘুরে আসি। তারপর একসাথে বাবা মা গাট্টু চিংকি ওয়াটারফল দেখতে বেরিয়ে পড়ে। রাস্তায় গাট্টু চিংকি কথা বলতে বলতে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে সবাই লোকেশনে পৌঁছে যায়। আরে বা, এখানে তো আসার পরে আবহাওয়া পাল্টে গেল। হ্যাঁ, কি ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে এখানে, আর কি গ্রিনারি এখানে। এটা তো সবে শুরু বাচ্চারা। চলো তাড়াতাড়ি ওয়াটারফলের কাছে যাই, সেইখানে তো আরো ভালো দৃশ্য। তারপর মা গাট্টু চিংকিকে ওদের ট্র্যাকিং স্টিক্স দিয়ে দেয় আর বলে, গাট্টু চিংকি, সামনের রাস্তা অলমোস্ট ফ্ল্যাট, কিন্তু একটু উঁচু নিচু আছে, তাই এই তোদের স্টিক্সটা দিলাম, সাবধানে ধরে ধরে এগোবি। ওকে মা। তারপর সবাই ওয়াটারফলের দিকে যাত্রা শুরু করে। ওয়াও, এই রাস্তাটা কত ভালো বাবা মা। এখানে কত বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে। হ্যাঁ গাট্টু, সত্যি। আর দেখ দেখ, এখানে কত কাঠবিড়ালি। আরে আরে, ওপরে দেখ দেখ কত, আরে আরে, ওপরে দেখ দেখ কত চারিদিকে কুয়াশা ছড়িয়ে। তখন চিংকি হাত উঠিয়ে পক ছোঁয়ার চেষ্টা করতে লাগে। মা বাবা দেখো, এরা একদম মেঘের মতো লাগছে। গাট্টু চিংকি সারা রাস্তা মজা করতে করতে চলে, আর কিছুক্ষণের মধ্যে ওয়াটারফল চলে আসে। সেই ওয়াটারফল দেখতে অনেক অনেক লোক এসেছিল সেখানে। দেখো তো, এখানে দেখে মনে হচ্ছে আমাদের মতনই অনেকেই আইডিয়া করে এসেছে এখানে। ওয়াও, এই ওয়াটারফল তো সত্যিতে খুবই সুন্দর। কি সত্যিতে? তার মানে তোমাদের দুজনের বালকনির ওয়াটারফলের থেকেও ভালো আছে এটা। বাবার কথা শুনে গাট্টু চিংকি খুব হেসে ওঠে। তারপর চিংকি মাকে বলে, মা, তুমি একটা আমার ওয়াটারফলের সাথে ছবি নাও না, আমি বন্ধুদের দেখাবো আমার। তুমি একলা ফটো নেবে কেন? আমিও তো নিজের ফ্রেন্ডসদের দেখাবো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা পাশাপাশি দাঁড়া, তোদের দুজনের একসাথে ছবি নিয়ে নিচ্ছি। ওকে মা। গাট্টু আশেপাশে সুন্দর সুন্দর জিনিস দেখতে লাগে, আর ঠিক পাশে স্ন্যাক্স বিক্রেতা এক কাকুকে দেখতে পায়। আরে বাহ, ম্যাগি, বাহ কি সুগন্ধ। হ্যাঁ রে গাট্টু, সত্যি বলেছিস। মা খুব খেতে ইচ্ছা করছে, আর এত সুন্দর ওয়াটারফলের কাছে যদি আমরা ম্যাগি না খাই তো কি হবে। চিংকি তখনই ম্যাগি কাকুর সামনে যায় আর ওনাকে বলে, কাকু, আমাকে এক প্লেট ম্যাগি দিও না, আর ওতে অনেক অনেক ভেজিটেবলস দিও। আরে প্রথমে আমি বলেছিলাম না, আমি তার মানে আগে নেব। না, আগে আমি নেব। আরে আরে, তোরা ঝগড়া করছিস কেন? যে নিয়ে দুজনই তো সমান সমান পাবি। তুমিও? আচ্ছা, আমি এই ঠান্ডা আবহাওয়াতে একটা গরম কফি নেব। একটা কফি দিন আমায়। হ্যাঁ, আমিও কফি খাবো। তারপর গাট্টু চিংকি নিজেদের জন্য ম্যাগি নেয় আর মা বাবা কফি নেয়। ওরা সবাই ওয়াটারফলের কাছে একটা সুন্দর জায়গা দেখে বসে পড়ে আর স্ন্যাক্স এনজয় করতে লাগে। সত্যিতে এত ভালো আবহাওয়াতে এই জায়গাতে এসে খুবই ভালো লাগছে। গাট্টু চিংকি ওদের ম্যাগি স্লার্প স্লার্প করে খেতে লাগে। আরে তুমি এদেরকে তো দেখো, এদের মনে হচ্ছে ম্যাগি দারুণ পছন্দ হচ্ছে। বাবা, খুব ভালো লাগছে বাবা। মা বাবা গাট্টুকে দেখে হেসে ওঠে। আচ্ছা, এবার বেরোতে হবে, সন্ধে হয়ে এলো, যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায় তো। তাই চলো তাড়াতাড়ি ঘরে যাই। কি এত তাড়াতাড়ি? হ্যাঁ গাট্টু, মা ঠিক বলছেন। ওকে বাবা। কিছুক্ষণের মধ্যেই ওরা কারে এসে বসে পড়ে।
আর ঘরের জন্য রওনা হয়। মা যেমন বলেছিল, রাস্তাতে আবার বৃষ্টি শুরু হয়। দেখলি, বলেছিলাম না তাড়াতাড়ি চলে চল। হ্যাঁ, একদম ঠিক বললে, কিন্তু চলো এখন এই আবহাওয়ার মজা নি। সেটা কি করে বাবা? তারপর বাবা গাড়িতে গান বাজাতে লাগে, আর বৃষ্টিতে সবাই গান শুনতে শুনতে বাড়ি ফিরে আসে। বাবা, এখন বৃষ্টির তো আরো মজা আসছে। সত্যি আজকের দিনটা কি দারুণ ছিল। কিছুক্ষণের মধ্যে গাট্টু চিংকি বাড়ি ফিরে আসে, আর এইভাবে ওরা একদিনের ওয়াটারফল ট্রিপ দারুণ এনজয় করে। মা শিখল স্কুটার। গাট্টু চিংকি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, আর মা ওদের ব্যাগ নিতে সাহায্য করছিল। গাট্টু চিংকি, তোরা আবার লেট হয়ে গেছিস, একটু তাড়াতাড়ি রেডি হ আর স্কুলের জন্য বেরো। হ্যাঁ মা, কিন্তু মা তুমি কি জানো গটির বাবা আজকাল ওকে গাড়ি করে নিতে আসে। আর হরির মা ওকে কারে নিতে আসে। আর মনে আছে তুমি আগের বছর আমাদের বলেছিলে যে তুমি আমাদের স্কুলে নিতে স্কুটি করে আসবে, কিন্তু তুমি এখনো এলে না। তার আগে তো আমাকে স্কুটি নিতে হবে, আর সেটাকে আগে শিখতে হবে ভালো করে। তো আমার মনে হয় এতে এখনো সময় আছে, তো তোদের আরেকটু অপেক্ষা করতে হবে। গাট্টু চিংকি মায়ের সাথে হেসে ওঠে। তারপর ওরা দুজন স্কুলে চলে যায়, কিন্তু বাবা এই সব কথা শুনে নেয়। আর ওনার মাথায় একটা আইডিয়া আসে। উনি মনে মনে বলেন, এইটা ঠিক হবে, আমাদের অ্যানিভার্সারি আসছে, আর আমি বুঝে গেছি যে আমাকে কি করতে হবে। আর বাবা মনে মনে একটা প্ল্যান বানিয়ে নেয়। কাউকে কোনো কথা জানতে দেয় না। দুদিন পরেই মা বাবার অ্যানিভার্সারি ছিল, আর গাট্টু চিংকি পুরো ঘরে বেলুন দিয়ে সাজিয়ে ফেলে। কেক কাটার পরে মা বাবাকে একটা শার্ট গিফট করে। এই না, এটা তোমার ফেভারিট কালার না? আরে বা মা, তুমি তো বাবার সব ফেভারিটসের ব্যাপারে জানো। হ্যাঁ, সেইটা তো, কিন্তু আজ আমার কাছেও খুব ভালো জিনিস আছে বাচ্চারা, যেটা দেখে তোমার মা খুব খুশি হয়ে যাবে। তাই নাকি বাবা? এমন কি আছে গো যে মা দেখে অবাক হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, কি আছে বাবা? দাঁড়া বাচ্চারা, এমন করে নয়। তারপর বাবা মায়ের চোখে পট্টি বেঁধে দেয়, আর ওনাকে নিয়ে অ্যাপার্টমেন্টের নিচে যান। গাট্টু চিংকি ওদের পেছন পেছন যায়। সবাই খুব এক্সাইটেড ছিল যে আসলে কি সারপ্রাইজ আছে মায়ের জন্য। নিচে গিয়ে বাবা মায়ের পট্টি খুলে দেয়, আর সামনে চকচকে একটা স্কুটার দাঁড়িয়ে। এ কি নতুন স্কুটার? এটা কি সত্যি? একদম সত্যি, এইটাই হলো তোমার গিফট। ওয়াও মা, তোমার নতুন স্কুটার তো দেখতে খুবই সুন্দর। হ্যাঁ মা, এবার তুমি তাড়াতাড়ি এটাকে চালানো শিখে নাও, তারপর তুমি আমাদের স্কুলে নিতে এসো, যেমন প্রমিস করেছিলে। একদম সোনারা, আমি কালকে থেকে এটা শেখা শুরু করব। হ্যাঁ, আমরা রোজ সকালে উঠে স্কুটার চালাতে যাব। তারপর আর কি, বাবা মা পরের দিনই মায়ের লার্নিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে দেয়। এই টেস্টের জন্য মায়ের সব ট্রাফিক রুল জানা খুব দরকারি। তাই টেস্টের ঠিক একদিন আগে বসে সমস্ত রুলস আর ট্রাফিক সায়েন্সের ব্যাপারে উনি জেনে নিতে লাগেন। আর এতে গাট্টু চিংকিও ওনার খুব সাহায্য করে। মা, বলো তো এই সাইনের মানে কি? হ্যাঁ, এই সাইনের মানে হলো এই রোডে আমরা ওভারটেক একদম করতে পারবো না। ভেরি গুড। আর এর মানে হলো যে আগে রাস্তায় কাজ চলছে। ইয়েস মা, একদম ঠিক। আচ্ছা বলো, এই সাইন দুটোর কি মানে? হ্যাঁ, এটা আমি ঠিক করে জানি। এই সাইনটার মানে হলো এখানে পার্কিং করা যাবে, আর দ্বিতীয়টার মানে হলো এখানে পার্কিং করা যাবে না। আরে বাহ, গ্রেট বাচ্চারা, তোমরা তো মায়ের ভালোই প্রিপারেশন করিয়েছো। এ তো খুব সহজেই টেস্ট পাস করে নেবে। হ্যাঁ সোনারা, থ্যাংক ইউ সো মাচ। আর ঠিক পরের দিন থেকেই বাবা মা সকাল 4টায় উঠে স্কুটার প্র্যাকটিস করতে যেতে লাগে। একদিন গাট্টু চিংকিও সকাল সকাল উঠে পড়ে, আর মা বাবার সাথে যাওয়ার জন্য জেদ করে। তো মা ওদেরও সাথে নিয়ে নেয়। দেখো বাচ্চারা, মাকে একদম ডিস্টার্ব করবে না, ওনাকে স্কুটার চালাতে ফোকাস করতে দিও। ওকে? ওকে বাবা। মা ধীরে ধীরে স্কুটার চালাতে লাগে, আর বাবা ওনার সাথে চলতে লাগে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এমন ভাবেই আগে বাড়তে থাকো। হ্যাঁ হ্যাঁ, এক্সিলেটর আর ব্রেকটা দুটোই দেখো, দরকার পড়লেই ব্রেকটা লাগিও, আর স্পিড খুব কম রেখো। ঠিক আছে, তুমি কিন্তু
সাথে থেকো, হ্যাঁ, নাহলে পড়ে যাব আমি। না না, তুমি একদম চিন্তা করো না, খুব ভালো করছো। বাহ মা, তুমি তো সত্যি খুব দারুণ গাড়ি চালাচ্ছ। গাট্টু চিংকির আওয়াজ শুনতেই হঠাৎ মায়ের ব্যালেন্স বিগড়ে যায় আর উনি স্কুটার সামলাতে পারেন না। এটা দেখে গাট্টু চিংকি আর বাবা ঘাবড়ে যায়, কিন্তু বাবা তখনই দৌড়ে গিয়ে স্কুটার সামলে নেয় আর পড়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। মা মা তুমি ঠিক মামা আছো তুমি তো? ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। বাচ্চারা, মানা করেছিলাম না, তোমরা পেছন থেকে বলছো কেন? মা পড়ে গেলে কি হতো? সরি বাবা, ভুল হয়ে গেছে। কোনো ব্যাপার না, সব ঠিক আছে। কিন্তু এখন থেকে তোমাদেরকে আমি নিয়ে আসবো না। এখন তুমি সোজা তখনই দেখো যেন এক্সপার্টের মতন স্কুটার চালাবে, ওকে? ওকে বাবা। স্যার। কিছুদিন পর থেকেই মা ভালোভাবে ড্রাইভিং শিখে যায় আর ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে দেয়। ওনার ড্রাইভিং লাইসেন্স টেস্টও 2 দিনের মধ্যে ছিল। দেখো, তুমি লার্নার টেস্টটা তো খুব ভালো করে দিয়ে দিয়েছো, রইল ড্রাইভিং টেস্ট। অল দি বেস্ট। কিন্তু আমার খুব ভয় করছে গো, আমার কিছু ভুল হবে না তো? মা, আমি পুরো জানি যে তুমি টেস্টে খুবই ভালো পারফর্ম করবে এবারে। হ্যাঁ মা, অল দ্য বেস্ট। 2 দিন পরে বাবা মাকে নিয়ে ড্রাইভিং টেস্ট করাতে নিয়ে যায়। ওখানে কিছু কোনস রাখা ছিল যেগুলোকে মাকে স্কুটারে বসে পার করতে হবে। দেখো, এই কোণ যেন পড়ে না যায়, আর তোমাকে এই কোণগুলো টাচ করে এইখান থেকে ওইখানে যেতে হবে আর ফেরত আসবে। আমি কি সত্যি এটা করতে পারবো গো? আর না, তুমি যে এত প্র্যাকটিস করেছিলে, একদম টেনশন নেবে না, আর যাও, আজকে তোমার ড্রাইভিং লাইসেন্সটা করিয়েই ছাড়বো। বাবার কথা শুনে মায়ের মনে কনফিডেন্স আসে আর মা স্কুটার চালানো শুরু করে। মা আরামসে সব কোণ পার করে নেয় আর একটা কোণেও মায়ের স্কুটার টাচ করে না। মা এটাতে খুব খুশি হয় আর বাবাও হাততালি দিয়ে সাবাসি জানায়। দেখলে, আমি বলেছিলাম না। আর টেস্ট পাশ করার পরই মা নিজের লাইসেন্স পেয়ে যায়। হ্যাঁ, আমি এবার খুব খুশি। কিন্তু এখান থেকে আমি ঘরে যাব না, এখান থেকে আমি গাট্টু চিংকি স্কুলে যাব ওদের পিক আপ করতে। আমি ওদের প্রমিস করেছিলাম যে। ঠিক আছে, যাও, তাকে নিয়ে এসো, আমি এখানেই অপেক্ষা করব। তারপর আর কি, মা নিজের স্কুটার করে গাট্টু চিংকিকে ওদের স্কুল থেকে আনতে যায়। আর ওনাকে দেখে গাট্টু চিংকি আনন্দে লাফিয়ে ওঠে আর দৌড়ে মায়ের কাছে আসে। তার মানে তুমি নিজের লাইসেন্স পেয়ে গেছো? হ্যাঁ গাট্টু, একদম ঠিক বলেছিস। তারপর গাট্টু চিংকি মায়ের পেছনে স্কুটারে বসে বাড়ি ফেরত আসে। এতে দুজন খুব খুশি হয়। টুনটুন কিট থেকে পার্সেল এসেছে। আরে, পার্সেল এসে গেছে? কিরে, যা গিয়ে দেখ তো কি আছে তোদের জন্য। বাহ মা, এতে তো অনেক প্রোডাক্টস আছে। এই ফিশিং ফানটা কি দেখো। তোদেরকে যেই লেটারটা আমি বলবো সেটা ফিশিং রড দিয়ে তুলে আমাকে দেখাতে হবে। ওয়াও, এবার আমরা ফিশিং করতে করতে লেটার শিখবো। এই দেখ, একে ফ্রিস্কি ফিঙ্গার বলে। এর সাহায্যে তোদের চোখ আর হাতের কোঅর্ডিনেশন খুব ভালো হয়ে যাবে। এই নিলেস, আর এর মধ্যে এক এক করে বিডস ভরার চেষ্টা কর। মা, এটা সত্যি কুল গিফট। কত প্রোডাক্টস আছে এখানে। আমার খুব ভালো লাগছে। এইটা কোন বক্স? এটা টুনটুন কিডসের লার্নিং বক্স, যেটা আমরা নিয়ে এসেছি নার্সারি, জুনিয়র কেজি আর সিনিয়র কেজির বাচ্চাদের জন্য। যদি আপনারাও এই বক্স অর্ডার করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন অথবা নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করুন। ফুটবল টুর্নামেন্ট। সকাল থেকে স্কুলে বেশ এক্সাইটমেন্টের আবহাওয়া ছিল, কারণ প্রিন্সিপাল স্যার একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করবে আজকে। খুব খুশি হয়ে আমি আপনাদেরকে বলতে চাই যে এই বছরের ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট আমাদের স্কুলে অর্গানাইজ হবে। সব বাচ্চারা এটা শুনে তালি বাজিয়ে ওঠে আর গাট্টু চিংকিও এটা শুনে খুশি হয়ে ওঠে। স্পোর্টস টিচার মিস্টার খুরানা আর আমি ডিসাইড করেছি যে এই ফুটবল টুর্নামেন্টে আমাদের টিমের ক্যাপ্টেন গাট্টু হবে। আমার পুরো বিশ্বাস এই বছর আমাদের টিমই ট্রফি জিতবে। অল দি বেস্ট বাচ্চারা। অডিটোরিয়াম থেকে বেরিয়ে এসে সব বাচ্চারা গাট্টুকে ক্যাপ্টেন হওয়ার কংগ্রাচুলেশন জানায়। টিম মেম্বার্সের পুরো নাম যখন আসে তাতে চিংকিরও নাম থাকে।
খুরানা স্যার আগেও বলেছিল চিঙ্কির মাথা খুব শার্প, তাই টিমে তোমাকে সিলেক্ট করা হয়েছে ম্যাচের স্ট্র্যাটেজি আর প্ল্যানিং এর জন্য। কংগ্রাচুলেশন চিঙ্কি। থ্যাংক ইউ গাট্টু। এইবার টুর্নামেন্ট জিততে আমরা কোনো চেষ্টার কমি রাখবো না। হ্যাঁ চিঙ্কি, লাস্ট ইয়ার সেন্ট জোসেফ কনভেন্ট ফাইনালে চিটিং করে ম্যাচ জিতে গেছিল। এইবারে আমরা মন প্রাণ দিয়ে দেব ট্রফি জেতার জন্যে। টুর্নামেন্ট শুরু হতে এখনো 2 সপ্তাহ বাকি, আর গাট্টু, চিঙ্কি আর ওদের টিম মেম্বার্স ডেলি 2 ঘন্টা প্র্যাকটিস করত। গাট্টু তার টিম মেম্বার্সদের তাদের স্কিল হিসেবে ফরওয়ার্ড, ডিফেন্স আর মিডফিল্ডের রুল বলে দেয়। এদিকে চিঙ্কি তো ফিফা ওয়ার্ল্ড কাপ আর ইংলিশ প্রিমিয়ার লিগের স্পেশাল ম্যাচগুলোর লিস্ট বানিয়ে ফেলে। আর সেই ম্যাচগুলো দেখে দেখে গাট্টু চিঙ্কি টিমের প্ল্যানিংও করত। এই মেসির গোলটা দেখ গাট্টু, ও একাই 5টা প্লেয়ারকে ডজ করে গোল করেছিল। তোকেও তাই সেরকম ড্রিবলিং প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ চিঙ্কি, এই মুভটা তো দারুণ ছিল। আর এইভাবে প্র্যাকটিস করতে করতে 2 সপ্তাহ কেটে যায়, আর টুর্নামেন্ট ওপেনিং এর ডেও চলে আসে। গাট্টু, চিঙ্কি আর ওদের টিম মেম্বার্স মাঠে চলে আসে। আমাদের টিম জার্সি টুর্নামেন্টের সবথেকে অ্যাট্রাকটিভ জার্সি। হ্যাঁ চিঙ্কি, এইটা পড়াতে খুব উৎসাহ মনে হচ্ছে। স্কুল স্টেডিয়াম দর্শকে ছেয়েছিল। তখনই মাইকে অ্যানাউন্সার বলে, এই বছর টুর্নামেন্টে 8টা টিম আছে, যারা নকআউট ফরম্যাটে একে অপরের সঙ্গে ম্যাচ খেলবে। জিতে থাকা টিম নেক্সট রাউন্ডে যাবে, হেরে থাকা টিম টুর্নামেন্ট থেকে বাইরে হবে। এটা শুনে চিঙ্কির পাশে দাঁড়িয়ে থাকা রাজু চিঙ্কিকে বলে, মানে আমরা একটা ম্যাচ হারতে পারবো না। হ্যাঁ রাজু, চ্যাম্পিয়ন হতে গেলে আমাদের প্রত্যেকটা ম্যাচ জিততে হবে। আর তারপর শুরু হয় টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ, যেখানে গাট্টু চিঙ্কির টিম উডক্রাফট ইন্টারন্যাশনাল টিমের প্রতিদ্বন্দ্বী ছিল। ম্যাচের প্রথম 10 মিনিটে উডক্রাফট একটা গোল করে দেয়। তারপর গাট্টু গোল করার খুব চেষ্টা করে, কিন্তু উডক্রাফটের ডিফেন্স খুব স্ট্রং ছিল। গাট্টু খুব চিন্তায় পড়ে যায়। এদের ডিফেন্স আমি কি করে ব্রেক করব? আর হাফ টাইমের আগে উডক্রাফট আরেকটা গোল করে দেয়, আর 2-0 লিড হয়ে যায়। গাট্টু টিমমেটস ধীরে ধীরে নিরাশ হতে লাগে। আরে আমরা তো 2টো গোল পেছনে, মনে হয় প্রথম রাউন্ডেই টুর্নামেন্ট থেকে বের হয়ে যাব। তখনই চিঙ্কি সব টিম মেম্বারসদের বলে, কাম অন গাইস, আমাদের নিরাশ হওয়া উচিত নয়। আমি নোটিস করেছি যে উডক্রাফটের দলের লোকেরা আমাদের থেকে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। এখন সেকেন্ড হাফে প্রথমে আমরা ওদের গোলে অ্যাটাক করব না, শুধু বলের পজিশন আমাদের কাছে রাখবো আর ওদেরকে দূর করাবো। একদম ঠিক। আর 15 থেকে 20 মিনিটের পর ওরা যখন হাঁপিয়ে যাবে তখন আমরা অ্যাটাকিং মুভ নেব। গাট্টু চিঙ্কির এই প্ল্যান একদম সফল হয়। উডক্রাফটের টিম মেম্বাররা আর 15-20 মিনিট খেলার পরে হাঁপাতে লাগে, আর গাট্টু চোখের নিমিষেই একটা দারুণ গোল করে। আর গাট্টুর সেই গোল করতেই টিম মেম্বাররা খুব উল্লাসিত হয়ে পড়ে। বান্টিও আরেকটা গোল করে স্কোর 2-2 করে দেয়। শাবাশ বান্টি। ম্যাচের শেষ মিনিটে গাট্টু উডক্রাফটের গোলের খুব কাছে গিয়ে চিঙ্কিকে বল পাস করে, আর চিঙ্কিও 3য় গোল করে দেয়। ওয়াও চিঙ্কি, গোলটা তো দারুণ ছিল। আর রেফারির বাঁশি বাজাতেই খেলা শেষ হয়ে যায়, আর গাট্টুর টিম 3-2 ম্যাচ জিতেও যায়। আর অন্যদিকে সেন্ট জোসেফ কনভেন্ট তাদের ম্যাচ 4-0 গোলে জিতে নিয়েছে আর সেমিফাইনালে উঠে গেছে। প্রথম সেমিফাইনালে সেন্ট জোসেফ একদম সেমিফাইনালিস্টের মতো খেলা দেখায়, আর বসন্ত ভ্যালিকে 7-0 বিশাল মার্জিনে হারিয়ে দেয়। সেন্ট জোসেফের ক্যাপ্টেন আর কোচের মধ্যে বেশ অ্যারোগেন্স ছিল। প্রেজেন্ট সেরিমনিতে সেন্ট জোসেফের ক্যাপ্টেন বিক্রান্ত বলে, ট্রফি তো এবারে আমরাই জিতবো, কোনো টিম আমাদের সামনে দাঁড়াতেই পারবে না। বিক্রান্তের এই অ্যারোগেন্ট স্টেটমেন্ট শুনে গাট্টুর খুব রাগ হয়। এই বিক্রান্তের অভিমান ভাঙতেই হবে। প্রথম সেমিফাইনালে আগে আমরা শঙ্কর বিদ্যাসারণকে হারাই, তো ফাইনালি আমরা বিক্রান্ত আর সেন্ট জোসেফকে শিক্ষা দিতে পারবো। তারপর শুরু হয় সেমিফাইনাল। গাট্টুর টিম আর শঙ্কর বিদ্যাশ্রমের টিম। শঙ্কর বিদ্যাশ্রমের প্লেয়ার বেশ রাফ গেম খেলে, তাই ইচ্ছাকৃতভাবেই গাট্টু চিঙ্কি টিম মেম্বারদের আহত করছিল। গাট্টু, এরা তো বলের জায়গাতে আমাদের পায়েতে কিক করছে। হ্যাঁ বান্টি, আমিও দেখলাম এদের ফাউল গেম। গাট্টু ক্যাপ্টেন হওয়ার দরুন রেফারির কাছে অভিযোগ করে, আর পরের বার যখন শঙ্কর বিদ্যাশ্রমের ক্যাপ্টেন রাজুকে ফেলে তো রেফারি ওকে ইয়েলো কার্ড দেখিয়ে দেয়। হাফ টাইমে স্কোর 1-1 ছিল।
কিন্তু হাফ টাইমের পরে বৃদ্ধাশ্রমের গেম আরো রাফ হয়ে যায় আর ওদের ক্যাপ্টেন ফাউল করে গাট্টুর পায়ে আহত করে দেয়। গাট্টু মাটিতে গড়িয়ে পড়ে। সেটা দেখে চিঙ্কি দৌড়ে যায়। গাট্টু, চোরে লাগেনি তো? না না চিঙ্কি, চিন্তা করো না। কিন্তু আঘাত গভীর ছিল আর রেফারি শঙ্কর বৃদ্ধাশ্রমের ক্যাপ্টেনকে রেড কার্ড দেখিয়ে গেম থেকে বাইরে করে দেয়। গাট্টু বেশ কষ্ট করে ওঠে আর ধীরে ধীরে চলছিল। গাট্টু, তুমি বাইরে আরাম করে বসো, এই অবস্থায় খেলো না। না না বান্টি, এটা সময় আমাদের ম্যাচ জেতার। ওদের ক্যাপ্টেনকে রেড কার্ড দেওয়া হয়েছে। এখন ওরা শুধু 10টা প্লেয়ার। এই ম্যাচটা জেতার পরেই আমি বিশ্রাম করব। গাট্টু ব্যথা সহ্য করেও দারুণ খেলা দেখায় আর একটা গোল করে নিজের টিমকে 2-1 মার্জিনে জিতিয়ে দেয়। কিন্তু ওর ব্যথা গভীর ছিল আর প্রিন্সিপাল স্যার চাইছিল না যে ফাইনালি ওর ব্যথা আরো গাঢ় হোক। গাট্টু, তুমি ফাইনাল ম্যাচ স্কিপ করে দাও। এই আঘাতটা আরো বড় হলে খুব বিপদ হয়ে যাবে। আমি ঠিক আছি স্যার। আমি শুধু এখন ট্রফি দেখতে পাচ্ছি আর আমাদের স্কুলের জন্য যেরম হোক করে আমি ওটা জিতবো। পরের দিন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ছিল। মা বাবাও গাট্টু চিঙ্কিকে এনকারেজ করার জন্য গ্যালারিতে চলে আসে। ম্যাচ শুরু হয়েছিল, 15 মিনিট হয়ে গেছে আর দুদিক থেকেই বেশ অ্যাটাকিং মুভস চলতে লাগে। কিন্তু এখনো পর্যন্ত কোনো টিমই গোল করেনি। সেন্ট জোসেফের কোচ টিমের ক্যাপ্টেন বিক্রান্তকে বলে, ওদের টিমের মেন প্লেয়ার হলো গাট্টু। তুমি দুটো প্লেয়ারকে বলে দাও গাট্টুর আশেপাশে যেন থাকে, ওকে কোনো মুভ করতে দিও না যেন। আর বিক্রান্ত ঠিক তাই করে। সবসময় দুটো প্লেয়ারকে গাট্টুর পাশে রাখে। এতে গাট্টুর কোনো মুভ করাই অসম্ভব হয়ে পড়ে। চিঙ্কি, সেন্ট জোসেফের 2টো প্লেয়ার গাট্টুকে ঘিরে রেখেছে। হ্যাঁ রাজু, আমাদের কোনো আইডিয়া বের করতে হবে। হাফ টাইম অবধি স্কোর 0-0 থাকে। কিন্তু হাফ টাইমের পরেই সেন্ট জোসেফের একটা প্লেয়ার লেফট সাইড থেকে সারপ্রাইজ মুভ করে আর ওদের ক্যাপ্টেন বিক্রান্ত একটা গোল করে 1-0 লিড নিয়ে নেয়। বলেছিলাম না এই বছরের ট্রফি আমরা জিতবো। সময় দৌড়ে যাচ্ছিল কিন্তু গাট্টুর টিম গোল করার কোনো চান্সই পাচ্ছিল না। চিঙ্কি, সেন্ট জোসেফের টিম নেগেটিভ প্র্যাকটিসে নেমে পড়েছে। হ্যাঁ, এখন ওরা নিজেদের মধ্যেই বল পাস করে টাইম ওয়েস্ট করছে। আমাদের জন্য ভালো, ওদের লিড সবসময় একটা গোলেরই থাকবে। আমি শুধু একটা সুযোগ পেয়ে যাই একটা ইকুয়ালাইজার গোল দেওয়ার। এখন ম্যাচ শেষ হতে শুধু 5 মিনিট বাকি আর গাট্টুর টিম এখনো গোল করার কোনো চান্স পায়নি। গাট্টু, ওই মেসির ভিডিওটা মনে আছে যে একবারই ও 5 জনকে ডজ করে গোল করেছিল? তোকেও এবার সেরকমই করতে হবে। ঠিক আছে চিঙ্কি, আমি ওইটাই ট্রাই করছি। আর ম্যাচ শেষ হওয়ার ঠিক 2 মিনিট আগেই ও সেই সুযোগ পেয়ে যায় আর ঠিক মেসির মতো সেই মুভস দেখিয়ে সেন্ট জোসেফের ডিফেন্স একবারে ভেঙে দেয় আর গোল করে দেয়। ওয়াও গাট্টু, এই মুভটা তো দারুণ ছিল। আর টাইম শেষ হতে গোল স্কোর 1-1 ছিল। এবার টাই ব্রেকারের পালা। টাই ব্রেকারের দুটো টিমেরই গোলকিপার দারুণ খেলা দেখায় আর প্রথম 4টে শটে দুটো টিম থেকে কোনো গোল হয় না। সেন্ট জোসেফের কোচ ওদের ক্যাপ্টেন বিক্রান্তকে বলে, বিক্রান্ত, এটা লাস্ট চান্স গোল করার। বিক্রান্তের ভেতরে ওভার কনফিডেন্স আর অ্যারোগেন্স ভর্তি ছিল। ডোন্ট ওয়ারি স্যার, আমার শটকে এদের গোলকিপার আটকাতে পারবে না। বিক্রান্ত গোলকিপারকে ব্লফ করে রাইট কর্নারে গোল করে কিন্তু গোলকিপার ঠিক সময় আন্দাজা লাগিয়ে সেই বলটাকে বাইরে ফেলে দেয়। এবার গাট্টুর পালা। আমাদের তোর ওপর পুরো ভরসা আছে। গাট্টু একটা গভীর শ্বাস নেয় আর দুর্দান্ত একটা অ্যাঙ্গুলার শট লাগায় যেটা হাওয়ায় কার্ভ হয়ে একদম কর্নারে গিয়ে পৌঁছায়। ওয়াও গাট্টু, হোয়াট এ শট! গাট্টু, ইউ আর দ্য বেস্ট। আর এই দুর্দান্ত গোলের ফলে গাট্টুর টিম টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে যায়। ওদিকে সেন্ট জোসেফের কোচ আর ক্যাপ্টেনের অহংকারও ভেঙে যায় আর বিক্রান্ত মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। স্টেজে গাট্টু যখন ট্রফি তোলে তোর পুরো টিম, প্রিন্সিপাল স্যার, মা বাবা সবাই খুব হাততালি বাজায়। তুই দারুণ খেলেছিস গাট্টু, আর আমরা ফাইনালে ট্রফি জিতেছি। তুমি ছাড়া এটা পসিবল ছিল না চিঙ্কি, এটা পুরো টিমের জয়। প্রিন্সিপাল স্যার গাট্টুর মা বাবাকে বলে, সত্যিতে দারুণ বাচ্চারা গাট্টু চিঙ্কি। আর মা বাবা এই কথা শুনে বেশ প্রাউড ফিল করে। দাদির জন্মদিন আর ফ্যামিলি গেমস নাইট। আজ গাট্টু চিঙ্কির দাদির জন্মদিন ছিল আর গাট্টু চিঙ্কির বাড়িতে দাদির সঙ্গে পিসি পিসেমশাই আর কাকা কাকিও এসেছিল।
বহুদিন পর আজকে পুরো পরিবারের একসঙ্গে ডিনার করার প্ল্যান ছিল, আর সেই জন্য মা, কাকি আর পিসি রান্নাঘরে রান্না করছিল, আর অন্যরা সবাই বাইরের ঘরে বসে গল্প করছিল। জামাই বাবু, মনে হয় খাবার তৈরি হয়ে গেছে। দেখুন কত ভালো গন্ধ বের হচ্ছে। হ্যাঁ, আমাদের কিচেনে যাওয়া উচিত আর খাবারের ব্যবস্থা করার জন্য ওদের সাহায্য করা উচিত। হ্যাঁ, ঠিকই বলেছ। তিনজনে যাও, ওদের সাহায্য করো। আর গাট্টু, চিংকি, এসো, তোমরা দুজনে আমার পাশে এসে বসো। ঠিক আছে দাদি। সবাই এসে ডাইনিং টেবিলে খেতে বসে এবং এরপর একসঙ্গে বসে খেতে শুরু করে। কিন্তু তখন গাট্টু দেখে যে দাদির চোখে জল এসেছে। কি হলো দিদি, তুমি কাঁদছো নাকি? গাট্টুর কথা শুনে সবাই দাদির দিকে দেখতে লাগলো, আর দাদি চুপি চুপি কেঁদেই চলেছিল। কি হলো মা, তুমি কাঁদছো কেন? না না, কিছু নয়। আজ বহুদিন বাদে তোমাদের সকলকে একসঙ্গে দেখে খুব ভালো লাগলো। এ তো শুধু আনন্দের অশ্রু। এ কথা শুনে সকলে অবাক হয়ে যায়। আরে মা, এতে কান্নার কি আছে? আমরা তো সবাই তোমার সঙ্গেই আছি। হ্যাঁ, সাথে তো থাকো, কিন্তু কাছে নয়। এই জন্যই শুধু। আচ্ছা, রান্না কিন্তু খুব ভালো তৈরি হয়েছে। সবাই আবার খেতে শুরু করে, কিন্তু গাট্টু চিংকির মাথায় একটা বুদ্ধি আসে। খাবার খাওয়ার পর তারা তাড়াতাড়ি দুজনে ঘরে চলে যায়। আরে, এই গাট্টু চিংকি নিজেদের ঘরে কেন চলে গেল? কি যে হলো? কি বলবো দিদি, এদের মাথায় যে কি চলে এরাই জানে। সবাই বাইরের ঘরে বসে গল্প করতে লাগলো। তখন গাট্টু চিংকি একটা নকল মাইক নিয়ে সেখানে এলো আর ঘোষণা করতে লাগলো, শোনো শোনো শোনো, আমার প্রিয় পরিবারের সদস্যরা, আমার কাছে তোমাদের জন্য একটা দারুণ ঘোষণা আছে। এই শুনে সকলে চমকে গেল। সোনারা, কিসের ঘোষণা? ফ্যামিলি গেমস নাইটের অ্যানাউন্সমেন্ট। কি? ফ্যামিলি গেমস নাইট? শুনে তো মনে হচ্ছে এটা খুব আনন্দের। হ্যাঁ বাচ্চারা, এটা তো দারুণ আইডিয়া। হ্যাঁ বাবা, আমরা সবাই মিলে এই গেমটা খেলবো। আমি, চিংকি, পিসমশাই, কাকা কাকি, তুমি, মা, এমনকি দিদাও। সবাইকে আজকে গেম খেলতেই হবে। হ্যাঁ দাদিমা, এই প্ল্যান আমরা শুধু তোমার জন্যই বানিয়েছি, যাতে করে তোমার এই জন্মদিন সব সময় মনে থাকে। ঠিক আছে বাচ্চারা, আমি নিশ্চয়ই খেলবো, কিন্তু এই খেলা কিভাবে হবে? এখনই বলছি দাদি। চিংকি মাইকটা ধরে আবার ঘোষণা করে সবাইকে বলে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমাদের প্রিয় দাদিমার জন্মদিন, তাই সবার প্রথমে আমরা খেলবো। না না চিংকি, দাঁড়াও, আজ তো আমার জন্মদিন, তাই সবার আগে খেলা আমি খেলবো। এই শুনে সবাই অবাক হয়ে যায়। তাই এখন আমি সবার প্রথমে তোমাদের নিয়ে টিম বানাবো। ঠিক আছে দাদি। এরপর দাদি গাট্টু চিংকির একটা দল বানায় এবং মা, বাবা, কাকা কাকি আর পিসি পিসেমশাইয়ের আলাদা দল বানায়। তারা সবাই তাদের চেয়ারের আগে টেবিলে একটা প্লেট রাখে, যেখানে চকলেট ছিল, আর তার সামনে বেলুনও রেখেছিল। দেখো বাচ্চারা, তোমাদের এই দুটো বেলুন নিচে পড়ে যাওয়া থেকে আটকাতে হবে, আর সঙ্গে এই চকলেটগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। যে সবার প্রথমে চকলেট শেষ করবে সেই জিতবে। দিদা, এটা খুব ইয়াং গেম। গাট্টুর কথা শুনে সকলে হাসতে লাগলো, আর সবার প্রথমে মা বাবা এলো। মা বাবা তাড়াতাড়ি বেলুনগুলো হাওয়ায় উড়িয়ে দিল, আর সঙ্গে সঙ্গে এক একটা চকলেট মুখে ফেলতে লাগলো। আরে, তুমি তোমার বেলুন লক্ষ্য করো যেন নিচে না পড়ে যায়। হোপ, তুমি তাড়াতাড়ি চকলেট খাও, তাড়াতাড়ি। মা বাবাকে এইরকম কথা বলতে দেখে সকলে হেসে লুটোপুটি খেতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাবার বেলুনটা মাটিতে পড়ে ফেটে যায়, আর ওরা দুজনে হেরে যায়। এরপর পিসি পিসেমশাই আসে, কিন্তু পিসির বেলুন তখনই ফেটে যায়, ওনার বড় নখের কারণে। ওহো, আমি কতবার তোমাকে বলেছি এত বড় নখ রেখো না। দেখো, আমরা হেরে গেলাম। আরে ভালো হয়েছে তোমরা হেরে গেছো, না হলে ওই চকলেট খেয়ে তোমাদের পেট আরো মোটা হতো। দাদির কথায় সকলে হাসতে লাগলো।
এরপর কাকা কাকি মাঠে নামলো, কিন্তু তারাও তাড়াতাড়ি হেরে গেল। কিন্তু যখন গাট্টু চিংকি এলো তখন অবাক করা ঘটনা ঘটল। চিংকি শুরু হয়ে যাও। হ্যাঁ গাট্টু। চিংকি তাড়াতাড়ি চকলেট খেতে লাগলো, আর গাট্টু একা একাই বেলুন সামলাতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে চিংকি সমস্ত চকলেট খেয়ে ফেললো, আর বেলুনও নিচে পড়ল না। সাবাস বাচ্চারা, তোমরা তো দেখছি তোমাদের মা বাবার থেকেও বুদ্ধিমান হয়েছো, একদম তোমাদের দাদির মতো। হ্যাঁ ঠিকই, এই বাচ্চারা আমাদের থেকে বেশি বুদ্ধিমান আর বুঝদার। কিন্তু এখন আমরা কোন গেম খেলবো? আমি বলছি আমরা এখন খেলবো একটা ছোট্ট কুইজ, যেটা কি দিদিমার উপরে বেস করা হবে, যাতে আমরা জানতে পারবো দিদিমাকে সব থেকে ভালো করে কে জানে। এটা তো খুব মজার খেলা বাচ্চারা। চলুন আমরা তাহলে কুইজটা শুরু করি। দিদা, তুমি আমার আর চিংকির সঙ্গে এসে সোফায় বসে পড়ো, আর বাকি সব প্লেয়ারদেরকে চেয়ারে বসতে হবে। গাট্টু চিংকি সোফার সামনে 6টা চেয়ার সাজিয়ে রেখেছিল, যেখানে মা বাবা, পিসি পিসেমশাই আর কাকা কাকি গিয়ে বসলো। এরপর গাট্টু চিংকি প্রশ্ন করা শুরু করলো। ঠিক আছে, আমরা 3টে প্রশ্ন জিজ্ঞেস করব, আর যে সঠিক উত্তর দেবে সে দিদাকে সব থেকে বেশি ভালোবাসে, কারণ সে দিদার ব্যাপারে সব কিছু জানে। হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রস্তুত। মাকে আমি খুব ভালো করে চিনি। হ্যাঁ হ্যাঁ দাদা জানে, কিন্তু আমার থেকে বেশি নয়। হ্যাঁ হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না আবার। আমি সব থেকে ছোট, আর মায়ের কাছে সব থেকে বেশি দিন ছিলাম, তাই আমি সব জানি। আরে দাঁড়াও দাঁড়াও, এখনই জানা যাবে যে কে জিতবে। প্রথম প্রশ্ন হলো, দাদিমা কোন মিষ্টি সব থেকে বেশি পছন্দ করে? গাট্টু চিংকির মনে হয়েছিল এই প্রশ্ন কঠিন, কিন্তু সকলেই হাত ওঠালো। কি, তার মানে সবাই উত্তর জানো? তাহলে কি গাট্টু চিংকি, আমরা আমাদের দাদিমাকে খুব ভালো চিনি। ওনার ক্ষীরের মিষ্টি খেতে খুব ভালো লাগে, এই জন্য আমি প্রথম থেকেই ওনার পছন্দের দোকান থেকে ক্ষীরের মিষ্টি কিনে রেখে দিয়েছি। কি সত্যি? তাহলে তো আমাকে ওই মিষ্টি খেতেই হচ্ছে। সবাই খুব হাসতে লাগলো। মা দাদির জন্য মিষ্টি নিয়ে এলো, আর চিংকি পরের প্রশ্ন করলো। আচ্ছা তাহলে পরের প্রশ্ন, বলো তো দেখি দাদি কোথায় ঘুরতে যেতে বেশি পছন্দ করে? কিন্তু এবারেও সকলে হাত তুলল, আর সবার প্রথমে পিসেমশাই হাত তুলে বলল, শাশুড়ি মার অনেক দিন ধরে বৈষ্ণোদেবী যাওয়ার ইচ্ছা ছিল, ওনার ওইখানে যেতে খুব ভালো লাগে, আর সেই জন্যে আমি 1 সপ্তাহ পরের ওনার যাত্রা ট্রিপ বুক করেছি, ওনার বার্থডে সারপ্রাইজ গিফট। কি এ কথা সত্যি? হ্যাঁ হ্যাঁ মা, এ তো আমারই বুদ্ধি ছিল। এরপর গাট্টু চিংকি 3 নম্বর প্রশ্ন করলো, আর সবাই এটারও সঠিক জবাব দিয়ে দিল। এই দেখে দাদি খুব খুশি হলেন যে ওনার সন্তানেরা ওনাকে কত ভালোবাসে। আচ্ছা, আমার প্রিয় পরিবারের সদস্যরা, এখন আমরা খেলবো পাসিং দ্য পার্সেল। যার কাছে এসে পার্সেল থামবে তাকে আমাদের বলা কাজ করতে হবে। এ তো আরো বেশি মজাদার। গাট্টু চিংকি এবার সকলকে মাটিতে বসালো, আর একটা কুশনকে হাতে হাতে সবাই একে অপরকে দিতে লাগলো, আর গানও শুরু হয়ে গেল। আর হঠাৎই চিংকি গান বন্ধ করলো। পার্সেল বাবার কাছে এসে থেমে গেল। তাহলে আমাকে কি করতে হবে গাট্টু চিংকি? বাবা, তোমাকে না ক্লাসিক্যাল ডান্স করে দেখাতে হবে, আর সেটা হিপ হপ গানেতে। এই শুনে বাবা চমকে গেল, আর বাকি সবাই হাসতে লাগলো। গাট্টু তাড়াতাড়ি হিপ হপ গান চালিয়ে দিল। কি? আরে এতে আমি কি করব? আরে আরে এই গানে ক্লাসিক্যাল ডান্স করব কি করে? আরে এই নাও, এই নাও। বাবা খুব অদ্ভুতভাবে ক্লাসিক্যাল ডান্স করা শুরু করলো, যা দেখে সবাই হাসতে হাসতে লুটোপুটি খেলো। এরপর আবার খেলা শুরু হলো, আর যখনই চিংকি গান বন্ধ করলো, পার্সেল কাকার কাছে এসে পৌঁছালো। হ্যাঁ বাবা গাট্টু চিংকি, বলো আমাদের কি করতে হবে? কাকু, তোমাকে তো গাট্টু ঘাবড়ে গিয়েছিল যে চাচাকে কি করতে বলবে, কিন্তু তখন দাদি বললেন, আমি বলছি,
তুমি আমাদের পাশের কুলফির দোকানে নিয়ে চলো আর সকলকে কুলফি খাওয়াও। আরে বা দিদা, কি দারুণ বললে। যা আপনি বলেন বার্থডে গার্ল। কাকার কথা শোনার পর সকলে হাসতে লাগলো আর সবাই একসঙ্গে কুলফি খেতে গেল। আর এভাবেই গাট্টু চিংকি তাদের ফ্যামিলি গেমস নাইটে আনন্দ করলো। চিঙ্কির ক্রিয়েটিভিটি। গাট্টু চিঙ্কি স্কুল থেকে ফেরে আর দেখে যে মা ডাইনিং টেবিল থেকে স্ন্যাক্সের প্লেট সরাচ্ছে। এ কি মা, বাড়িতে কেউ এসেছিল কি? আরে তোরা এসে গেছিস? হ্যাঁ গাট্টু, আরে আমার বান্ধবী আছে না রিনা আন্টি, উনি এসেছিলেন। তাহলে এত তাড়াতাড়ি চলে গেল কেন মা? আমাদের সাথে দেখা না করে কখনো যান না তো উনি? হ্যাঁ বাবা, হ্যাঁ, আজও না একটু তাড়া ছিল তাই, না হলে কখনো না দেখা করে যেত না। কিন্তু দেখ তোদের জন্য কি গিফট রেখে গেছে। গাট্টু চিঙ্কি দেখে যে টেবিলে একটা বড় বক্স রাখা আছে। দুজনে দৌড়ে যায় আর পুরো বক্স মাটিতে খুলে বসে। ওয়াও, কতগুলো ব্লক আছে এতে। এটা তো আমার কবে থেকে দরকার ছিল। আরে গাট্টু, তুই তো এটা দিয়ে খেলতেও জানিস না। দাঁড়া, আমাকে দেখতে দে। আরে আরে দাঁড়া, এগুলো পরে করিস। যা আগে গিয়ে ফ্রেশ হয়ে নে, জামা কাপড় ছাড়, তারপর খাবার খা আর কল করে আন্টিকে এই গিফটের জন্য থ্যাংক ইউ বল, ঠিক আছে? ওহো, মা কতগুলো কাজ বলে দিয়েছে। চল তাহলে, করতে তো হবে, না হলে মা আমাদের খুব বকবে। তারপর গাট্টু চিঙ্কি মায়ের বলা সব কাজ শেষ করে নেয় আর দুজনে আবার ব্লকস নিয়ে বসে পড়ে আর পরস্পরের সাথে কথা বলতে লাগে। বলো চিঙ্কি, এটা আমাদের কি বানানো উচিত? ভাবছি গট্টু, কিন্তু এখনো পর্যন্ত কোনো আইডিয়া এলো না। এতে কতগুলো ব্লক আছে তো চিঙ্কি, এতে তো অনেক কিছুই তৈরি হতে পারে। ও, আইডিয়া! কি আইডিয়া চিঙ্কি তোমার? চল না আমরা আমাদের বাকি বন্ধুদের ডেকে নিই। আর এমনিতেও আজকে সানডে না, তাহলে সবাই মিলে একটা কম্পিটিশন করব যে এই ব্লগস দিয়ে কে সব থেকে ভালো জিনিস বানায়। এতে আমাদের সানডেও খুব মজাদার হবে, না হলে পুরো সানডেটাই মাটি হবে। বা চিঙ্কি, এটা তো খুব ভালো আইডিয়া। চলো আমরা সবাইকে কল করি। তারপর গাট্টু চিঙ্কি এক এক করে তার সব বন্ধুদের কল করে আর ব্লগসের কম্পিটিশনের কথাও সবাইকে জানায়। এবার শুধু পরের দিনের অপেক্ষা। পরের দিন গাট্টু চিঙ্কি বন্ধুদের আসার অপেক্ষা করতে লাগে। বাবা গাট্টু চিঙ্কিকে দেখে হাসে আর বলে, আরে গাট্টু চিঙ্কি, গেটের ওইখানে দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো তোমরা, বন্ধুরা আসলেও বাড়ির ভেতরে আসবে তোরা। বাবা, আমি তো ওয়েট করতেই পারছি না, জানা নেই এরা কতক্ষণে আসবে। মনে হচ্ছে যে জোর কম্পিটিশন হবে আজকে তোমাদের মধ্যে। আগে কাকু, আপনি একদম ঠিক বললেন। আরে বাহ, তোরা এসে গেছিস, তাড়াতাড়ি আয়, এবার আমাদের কম্পিটিশন শুরু করব তো। গাট্টু চিঙ্কি ড্রয়িং রুমে সব ব্লকস নিয়ে চলে আসে আর মা সেখানে একটা ম্যাট বিছিয়ে দেয়। সব বাচ্চারা সেখানেই বসে পড়ে। ওয়াও, এই তো কতগুলো ব্লকস, এটা দিয়ে তো কত কিছু বানাতে পারি আমরা। হ্যাঁ, আজ দেখবো যে এই ব্লকস দিয়ে সবচেয়ে ভালো কে বানাবে। বাচ্চারা, এই ব্লগস গুলোকে ইউজ করে যে সব থেকে ক্রিয়েটিভ জিনিস বানাবে, ওকে আমি একটা গিফট দেব। বাবার এই অ্যানাউন্সমেন্ট শুনে সব বাচ্চারা আরো খুশি হয়ে যায়। ওদের মনে এক্সাইটমেন্ট দ্বিগুণ বেড়ে যায়। সবার আগে বাচ্চারা ব্লকস ডিভাইড করে নেয় আর নিজে নিজের জিনিস বানাতে শুরু করে দেয়। আমি তো ব্লকের একটা হাউস বানাবো। আরে আরে, এটা তো আমি ভেবেছিলাম গাট্টু, হাউস আমি বানাবো। না না, যে আগে বললো তারই কথা শোনা হবে। এটা বলে গাট্টু নিজের হাউস বানাতে শুরু করে দেয়। আরে কোনো ব্যাপার না বান্টি, তুই গাট্টুর থেকেও ভালো কিছু বানা। সব বাচ্চারা বুদ্ধি লাগাতে লাগে যে ব্লক দিয়ে কি বানাবে। কিন্তু গাট্টু তো ঠিক করে নিয়েছিল যে ও ঘর বানাবে, তাই ও ঘর বানাতে শুরু করে দেয়। আমি একটা হাউস বানাবো, সেটাও 3টে ফ্লোরের। গাট্টু যে দোতলা বানিয়ে ফেলে অমনি ও খুব খুশি হয়ে যায়। ওয়াও, দেখো আমার 2টো ফ্লোর তৈরি। এখন আমি 3য় ফ্লোরটা বানাবো। আর যেই গাট্টু দোতলার ওপর 3 তলার ব্লকস রাখে,
অমনি ধারাম করে ওর পুরো ব্লক হাউস ভেঙে পড়ে যায়। এটা দেখে সব বাচ্চারা হাসতে লাগে। আরে না গাট্টু, তোমার ঘর তো তৈরি হতে হতেই ভেঙে গেল। এসো না বান্টি, আমি নিজেরটা দেখে নেব, তুমি নিজেরটা দেখো। তুমি তো এখন অব্দি ডিসাইডই করোনি যে তুমি কি বানাবে। গাট্টু আবার নিজের ঘর বানাতে শুরু করে দেয়। বাকি বাচ্চারাও খুব মন লাগিয়ে কাজ করছিল। সবার মনে কম্পিটিশন জেতার এক জেদ ছিল। সোনারা, আয়, টেবিলে তোদের ফেভারিট খাবার সাজিয়ে ফেলেছি। খিদে পেলে কিন্তু এসে খেয়ে নিবি। ওকে ওকে আন্টি। আইডিয়া, ডাইনিং টেবিল দেখে আমার কিছু আইডিয়া এসেছে। আমি টেবিল চেয়ার বানাবো আর ডাইনিং এর একটা সেট বানাবো। ওয়াও গুড্ডি, কি ব্যাপার, এটা তো খুব ভালো আইডিয়া। আজকে আমরা সকলে ব্লকস নিয়ে খেলছি, কত ভালো লাগছে না? না হলে তো প্রত্যেকদিন আমরা প্লেগ্রাউন্ডে খেলি। ও, আইডিয়া পেয়ে গেলাম। কি বান্টি, এত জোরে চেঁচিয়ে ভয় পাইয়ে দিলে তো। আরে গাট্টু, তোমার কথায় আমার আইডিয়া এসে গেল। আমি প্লেগ্রাউন্ডের সুইং বানাবো, যেমন স্লাইডস, সিস আর অনেক কিছু। ভালো, এখন তো তোরও আইডিয়া চলে এসেছে। এখন তুমি আর আমি বেঁচেছি চিঙ্কি, বলো তুমি কি বানাবে? এখন বলবো না আমি, একদম সোজা তৈরি করেই দেখাবো তোদের। আচ্ছা, তাহলে আমিও তোমাকে বলবো না। চলো, কথা বন্ধ করে আমরা নিজেদের ব্লক আইটেম বানাই। আমাদের কাছে 30 মিনিটসের সময় আছে, অ্যান্ড টাইম স্টার্টস নাও। বাচ্চারা সবাই খুব মন দিয়ে তৈরি করতে লাগে। মা বাবাও খুব খুশি ছিল যে বাচ্চারা কিছু একটা মন দিয়ে করছে। মাঝে মাঝেই মা এসে স্ন্যাক্স দিচ্ছিল। কখনো চিঙ্কির ব্লকস পড়ে যেত, তো কখনো গাট্টুর হাউস তৈরি হতে হতে ভেঙে যেত। কিন্তু শেষমেশ আধ ঘন্টা পরে সবার আইটেম তৈরি হয়ে যায়। আরে বাচ্চারা, সবার ব্লক আইটেম তৈরি হয়ে গেল? হ্যাঁ, তাহলে দেখাও আমাকে। আরে দাঁড়া দাঁড়া, আমাকে ছাড়া শুরু করিস না তোরা। এসো মা, তুমি আর বাবা সামনে বসে পড়ো, তারপরে আমরা এক এক করে আমাদের জিনিস দেখাবো। ঠিক আছে বাচ্চারা, শুরু করো। তো সব থেকে আগে এইটা হলো আমার ব্লকের হাউস। এইটা 3টে ফ্লোরের, আর এইতে আমি থাকি। খুব ভালো গাট্টু, এইটা তো খুব সুন্দর ঘর। ভেরি গুড। থ্যাংক ইউ বাবা। এইটা হলো আমার প্লেগ্রাউন্ড, গাট্টুর বাড়ির একদম পাশে, যেটাতে স্লাইডস আছে, সিসো আছে আর সুইংও আছে। গাট্টু ঘরে বসে বসে বোর হয়ে গেলে বান্টির প্লেগ্রাউন্ডে খেলতে যাস। ঠিক আছে মা। এবার আমি বলবো, এটা হলো আমার ডাইনিং টেবিল চেয়ার সেট। গাট্টু, এটা নিজের ঘরে রাখিস আর এতে বসে খাবার খাস। হ্যাঁ গুড্ডি, নিশ্চয়ই। এসো হারি, এখন তোমার পালা। আগে আঙ্কেল, তো এইটা হলো আমার ব্লকের কার। এইটাতে বসে আমি পুরো শহরে ঘুরে বেড়াবো। ওয়াও হারি, এটা তো খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ গাট্টু। এখন চিঙ্কি শুধু তুমি বেঁচে আছো, দেখাও তুমি কি বানিয়েছো। হ্যাঁ, কেন না, আমি প্রস্তুত করছি ব্লকসের ইন্ডিয়া গেট। চিঙ্কি অনেকগুলো ব্লক এক জায়গায় করে ইন্ডিয়া গেট বানিয়েছিল, আর সবাই সেটা দেখে অবাক হয়ে যায়। ওয়াও চিঙ্কি মা, তুই তো সত্যি দারুণ বানিয়েছিস এটা। হ্যাঁ, এতে তো খুব কষ্ট করতে হয়েছে। হ্যাঁ বাবা, আমি ভেবেছিলাম সবার থেকে আলাদা বানাবো। সত্যিতে চিঙ্কি, তুমি তো খুবই ক্রিয়েটিভ। তুমি সব থেকে আলাদা জিনিস বানালে, আর সব থেকে ভালো। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, আজকে তুইই জিতেছিস। কি সত্যি? থ্যাংক ইউ তোদের সবাইকে। তো বাচ্চারা, এখন হলো গিফটের সময়। যেহেতু তোমরা সবাই অনেক কষ্ট করে ব্লকের জিনিস বানিয়েছো, তাই আমি তোমাদের সবাইকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব। ইয়ে! চিঙ্কি, তোমার ইন্ডিয়া গেটের আইডিয়াটা খুব ইউনিক ছিল, তাই তুমি একটা স্পেশাল রিওয়ার্ড পাবে, আর সেইটা হলো ডাবল স্কুপ আইসক্রিম। ওয়াও, ইপ্পি, আমি খুব খুশি বাবা। তারপর বাবা সবাইকে গাড়িতে বসিয়ে আইসক্রিম খাওয়াতে নিয়ে যায়, আর ব্লকসের সাথে ক্রিয়েটিভিটি দেখানোর রিওয়ার্ডসও দেন। ভোটিং ইন স্কুল। গাট্টু চিঙ্কি স্কুলে ছিল, আর ইন্টারভেল চলছিল।
স্কুলে হেড বয় আর হেড গার্লের জন্য ইলেকশন হবে আর সব বাচ্চারা সেই টপিকেই কথা বলছে। কত ভালো না বন্ধুরা, হেড বয় আর হেড গার্লের জন্য স্কুলে ইলেকশন হবে। ভাবো, বিনা ইলেকশন করে যদি কাউকে হেড বয় কিংবা হেড গার্ল বানিয়ে দেওয়া হতো তো কত খারাপ হতো না? না না কাটু, এটা তো কখনো হতে পারে না। মনে নেই যে আমাদের সোশ্যাল স্টাডিজের ম্যাম কি পড়িয়েছে, যে আমাদের দেশ একটা ডেমোক্রেটিক আর ডেমোক্রেসিতে ইলেকশন হওয়া খুব দরকার। আর আমাদের স্কুল তো কোনো দেশের বাইরেও তো নেই, তাই স্কুলে ইলেকশন নিশ্চয়ই হবে। সব বাচ্চারা বান্টির কথায় হেসে ওঠে। তারপর গট্টু সবাইকে জিজ্ঞেস করে, আচ্ছা এটা বলো, তোমরা কাকে ভোট করবে? গট্টুর এই প্রশ্নে সবাই খুব চিন্তায় পড়ে যায়। তখনই গুড্ডি বলে ওঠে, আমি তো ভেবে নিয়েছি যে আমি শুধু রিচা দিদিকেই ভোট করব। আচ্ছা, আর এমন কেন করবে? এমন কি আছে ওনার মধ্যে যে তুমি ওনাকেই ভোট করবে? আরে কাটু, আমি ওনাকে 10th স্ট্যান্ডার্ড থেকে দেখছি। উনি আমার ফেভারিট। আমার ওনার পার্সোনালিটি আর ওনার স্টাইল খুব ভালো লাগে। যদি এমন ব্যাপার তাহলে তো আমি রোহান দাদাকেই ভোট করব। আর তোর কি রিজন বান্টি? তুই রোহন দাদাকে কেন ভোট করবি? কারণ উনি স্কুলের অ্যাসেম্বলির মেম্বার, সবার ইউনিফর্ম চেক করার ডিউটি উনিই পান। আরে তোমরা কি জানো, অনেকবার আমি নিজের টাই পরতেই ভুলে যাই, কিন্তু উনি আমাকে কিচ্ছু বলেন না। তারপরে আমি যখন অনেকবার লেট এসেছি, উনি আমাকে পানিশমেন্টও দেননি। আর বলো, আমি ওনাকে ভোট দেব না কেন? তোমরাও না এমন, তোমরা ওই কথাতে ওদেরকে ভোট দিতে যাচ্ছ, যেটা কি পাস্টে অলরেডি হয়ে গেছে। কিন্তু আমি সমর্থ দাদাকে ভোট দেব, কারণ উনি সব বাচ্চাদেরকে প্রমিস করেছেন যদি উনি ভোটে জিতে যান এবার, তো সবাই পার্টি পাবে, পার্টি। গট্টু চিঙ্কি ওদের বন্ধুদের কথা শুনে খুব অবাক ছিল। গট্টু চিঙ্কি, তোমরা চুপ কেন? বন্ধুরা, এইটা তোমরা কি কথা বলছো? আমাদের নিজেদের স্বার্থ দেখে ভোট করা উচিত নয়, বরং আমাদের তো এইটা বোঝা উচিত যে কোন ক্যান্ডিডেট সব থেকে ভালো, তাই না? কি বলতে চাও তুমি? ও বলতে চায় যে তোমরা তাদেরকেই ভোট করতে চাইছো যাদের থেকে তোমরা ভবিষ্যতে কোনো না কোনো লাভ পাবে। কিন্তু ইলেকশনের মানে হলো যাতে আমরা ভাবি যে কোন ক্যান্ডিডেট জিতলে পুরো স্কুলের খুব ভালো হবে। আচ্ছা, তাহলে সেটা আমরা কি করে বুঝবো? আরে মনে নেই আমাদের সোশ্যাল স্টাডিজ এর ম্যাডাম আমাদের পড়ানোর সময় কি বলেছিল, যে যে ক্যান্ডিডেটসে অনেস্টি, ডিসিপ্লিন, ট্রাস্টওয়ার্দিনেস আর ট্রুথফুলনেসের মতো কোয়ালিটিস আছে, আমাদের তাদেরকেই ভোট দেওয়া উচিত। হ্যাঁ, আর এই সেম কোয়ালিটিজ আমাদের স্কুলের হেড বয় আর হেড গার্লেরও থাকা উচিত, বুঝলে? গট্টু চিঙ্কির এই কথা শুনে ওদের বন্ধুদের নিজেদের ভুল বুঝতে পারে। সরি গট্টু চিঙ্কি, তোরা একদম ঠিক বলছিস। আমাদের কোনো স্বার্থে বা নিজস্ব কোনো লোভে ভোট দেওয়া উচিত নয়। এখন আমি শুধু তাকেই ভোট দেব যার মধ্যে এইসব কোয়ালিটিস আছে, আরো ডিজার্ভিংও। তারপর ভোটিং এর ডে আসে আর সব বাচ্চারা একটা লাইনে দাঁড়িয়ে পড়ে। স্কুলের গ্রাউন্ডে ভোটিং চলছিল আর বাচ্চারা এক এক করে নিজেদের ভোট দিচ্ছিল। আশেপাশে অনেক টিচার্সও দাঁড়িয়েছিল যারা বাচ্চাদের খেয়াল রাখছিল। ওহো, এই লাইনটা তো খুবই লম্বা, কে জানে আমাদের নম্বর কবে আসবে। আমার তো খুব মাথা গরম হচ্ছে, এই লাইনটা তো শেষই হচ্ছে না। যদি আমি জানতাম আমাকে এত লম্বা লাইনে এতক্ষণ দাঁড়াতে হবে, তাহলে আমি কোনোদিনই ভোট করতে আসতাম না। পাশে দাঁড়িয়ে থাকা সোশ্যাল স্টাডিজ এর টিচার হরি আর গট্টুর কথা শুনে নেয় আর হরির কাছে এসে তাকে বলে, হরি, আমি তোমার কথা শুনেছি, মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত, তাই তো? হ্যাঁ ম্যাম, আমার লাইনে এখন দাঁড়াতে একদমই ইচ্ছে করছে না ম্যাম। আমার ভোট করার ইচ্ছে নেই। আমি কি ক্লাসে ফিরে যেতে পারি? হ্যাঁ, যেতে পারো, কেন নয়, তুমি যাও, কিন্তু তার আগে তোমাকে আমার প্রশ্নের একটা উত্তর দিতে হবে। ম্যামের কথা শুনে হরি কনফিউজ হয়ে যায়।
হ্যাঁ ম্যাম, জিজ্ঞেস করুন। হরি, কালকে যখন ইলেকশনসের রেজাল্ট আসবে আর সব স্টুডেন্ট যখন এটা জেনে খুশি হবে যে তারা যাকে ভোট দিয়েছে সে জিতে গেছে, তো তোমার কেমন লাগবে? কারণ তুমি তো ভোট দাওইনি, তাই না? ম্যাম, আমার তো খুব খারাপ লাগবে। এক্স্যাক্টলি। হরি, এই ইলেকশন কিন্তু অন্য কারোর জন্য নয়, বরং এটা তোমাদের জন্য। এখন তোমরাই যদি এতে পার্টিসিপেট না করো আর কালকে হেড গার্ল বা হেড বয় যেই ইলেক্টেড হবে তাতে তোমার কোনো এফেক্ট হবে না। ইলেকশন এই কারণেই হয় যাতে তুমি তোমার ইচ্ছে বলতে পারো, বুঝলে? ইয়েস ম্যাম, আমি নিজের ভুলটা ঠিক বুঝে গেছি। আমি এখন এইখানেই দাঁড়াবো আর নিজের সুযোগ আসার অপেক্ষা করব। আমি নিজের ভোট নিশ্চয়ই দেব। গুড বাই। তারপর ম্যাম চলে যায় আর সব স্টুডেন্ট এক এক করে ভোট দিয়ে দেয়। পরের দিনই ইলেকশনের রেজাল্ট চলে আসে আর সব থেকে বেশি ভোট মানসী দিদি আর রাঘব দাদা পায়। সব বাচ্চারা ইলেকশনের রেজাল্টে খুব খুশি হয়। দেখলে বন্ধুরা, শেষ অবধি ওরাই জিতলো যাদের মধ্যে ট্রাস্টওয়ার্দিনেস, অনেস্টি, ডিসিপ্লিন আর ট্রুথফুলনেস আছে। হ্যাঁ গাট্টু, আমিও খুব খুশি যে আমি সঠিক ক্যান্ডিডেটকে ভোট করেছি। এইভাবে সব স্টুডেন্টস ইলেকশনের মাধ্যমে ইলেকশন আর নিজের ভোটিং ক্ষমতার ইম্পর্টেন্স বোঝে। নতুন ফরেনার স্টুডেন্ট। গাট্টু চিংকির শীতের ছুটি শেষ হয়ে যায়, তাই আবার স্কুল শুরু হবে। মা সকাল সকাল গাট্টু চিংকির রুমে আসে আর ওদের জাগিয়ে বলে, আরে তোরা ওঠ, তোদের মনে নেই যে তোদের শীতের ছুটি শেষ হয়ে গেছে? তো কম্বল থেকে বেরা আর স্নান করতে যা। মা, কত ভালো লাগছে। আমাদের তো ব্ল্যাঙ্কেট থেকে বের হতে মনই করছে না। হ্যাঁ মা, আমারও না বেরোতে ইচ্ছে করছে না। আচ্ছা, এতদিন পর তোদের স্কুল ওপেন হচ্ছে আর তোদের সব বন্ধুরাও তো যাচ্ছে। ওদের সাথে দেখা করার জন্য এক্সাইটেড নাস তোরা? বন্ধুদের নাম শুনতেই গাট্টু চিংকির ঘুম চুটকিতেই হাওয়া হয়ে যায়। ওরা তখনই উঠে পড়ে আর ফ্রেশ হয়ে স্কুলের জন্য রেডি হয়ে যায়। সাব্বাস বাচ্চারা, তোমরা তো টাইমে রেডি হয়ে গেলে। চলো, আমি কারে করে তোমাদের স্কুলে ছেড়ে দিই। ওকে বাবা। তারপর বাবা গাট্টু চিংকিকে স্কুলে ছাড়ে আর গাট্টু চিংকি তাড়াতাড়ি নিজের ক্লাসে পৌঁছে যায়। ওখানে গুড্ডি, বান্টি, হরি আগের থেকে ওদের অপেক্ষা করছিল। বন্ধুরা, কতদিন পরে তোমাদেরকে দেখে কত ভালো লাগছে। হ্যাঁ গাট্টু, সত্যিতে এতদিন তো আমি বাড়িতে বোর হয়ে গেছিলাম। হ্যাঁ, আমি তো উইন্টারের ছুটিতে দিদার বাড়ি গিয়েছিলাম, ওখানে খুব আনন্দ করি। সব বন্ধুরা একে অপরের সাথে কথা বলছিলই তখনই চিংকির নজর কর্নারের সিটে যায়। ও দেখে যে সেখানে একটা নিউ অ্যাডমিশনের মেয়ে বসেছিল, তাও আবার বিদেশি। আরে, এটা কি নতুন অ্যাডমিশন? হ্যাঁ রে চিংকি, নিউ ইয়ারে নতুন অ্যাডমিশন। শুনেছি এর বাবা ট্রান্সফার বিদেশ থেকে এখানে হয়েছে, তাই তো এখানে এসেছে। কিন্তু কারোর সাথেও কথা বলছে না, মনে হয় কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। আরে না না গুড্ডি, আমার মনে হয় সে খুব নার্ভাস আছে। হয়তো এখানে ল্যাঙ্গুয়েজটা সে জানে না। হ্যাঁ কাট্টু, তুই একদম ঠিক বলেছিস। ওর তো কোনো ফ্রেন্ডও নেই এখানে। চ গিয়ে ওর সাথে কথা বলি আমরা। ওকে, চলো চিংকি। তারপর গাট্টু চিংকি সেই ফরেনার বাচ্চার কাছে যায় আর ওর সাথে কথা বলে। হ্যালো। বিদেশি বাচ্চাটা একটু হচকচিয়ে বলে, Oh, hi, hello. হোয়াট ইজ ইউর নেম? My name is Lisa, and I'm a new admission here. Ah, yes, we know that. If you don't mind, we can become friends. Oh, that's great. I don't have much friends here. Thank you so much. Your name? প্রথমত ওর আমেরিকান অ্যাকসেন্টের জন্য গাট্টু চিংকি ওর কথা বুঝতে অসুবিধা হচ্ছিল আর ওদের খুব নার্ভাসও লাগছিল। What? Oh, your name. Oh, yes, yes. I am Gattu. She is Chinky. Oh, that's great, Garu Chinky. লিজা গাট্টু চিংকির নাম উচ্চারণ করার চেষ্টা করে, যেটার জন্য গাট্টু চিংকি খুব হাসতে লাগে আর ওদের হাসতে দেখে লিজাও হাসতে লাগে। কিন্তু তখনই ক্লাসে টিচার চলে আসে আর সব বাচ্চারা নিজের নিজের সিটে বসে পড়ে। Good Good morning, morning, teacher. teacher.
গুড মর্নিং স্টুডেন্টস। সবার আগে আজ তোমাদের কারোর সাথে মেলাবো, আর সে হলো লিজা। হ্যালো এভরিওয়ান। লিজা নিউ এডমিশন, আর সে বিদেশীয়। তাই আমি চাই তোমরা সবাই ওর সাথে বন্ধুত্ব করো, যাতে ওর নিজের দেশের কথা বেশি মনে না পড়ে। বুঝেছো? ওকে ম্যাম। তারপর সব বাচ্চারা সারা দিন পড়াশোনা করে, আর গাট্টু চিংকিও মাঝে মাঝে লিজাকে হেল্প করতে লাগে। ছুটির পর যখন সব বাচ্চারা স্কুল থেকে বেরোচ্ছিল, তো সবার প্যারেন্টস ওদের নিতে এসেছিল। গাট্টু চিংকিকে নিতে ওদের মা এসেছিল, তো গাট্টু চিংকি তাড়াতাড়ি ওর মায়ের কাছে চলে যায়। কেমন ছিল আজকের দিন? মা, খুব ভালো। আর জানো তো, আমাদের একটা নতুন বন্ধু হয়েছে। হ্যাঁ মা, জানো ওর নাম লিজা, আরও বিদেশ থেকে এসেছে। গাট্টু চিংকি মাকে লিজার ব্যাপারে বলছিলই, তখনই লিজা নিজের প্যারেন্টসকে নিয়ে সেখানে চলে আসে। হ্যালো গাট্টু চিংকি। হ্যালো আন্টি। হ্যালো সোনা। Gatta Chinky, you both helped me a lot in this class today. You two are my first friend in this country. তোমরা আমার ঘরে আসবে? For to eat cake? Auntie, can I come? গাট্টু চিংকি তখন মায়ের দিকে তাকায়। ইয়েস, শিওর লিজা। তুমি শুধু তোমাদের ঘরে অ্যাড্রেসটা বলে দাও, গাট্টু চিংকিকে আমি তোমাদের ঘরে ছেড়ে আসবো। ইয়া লিজা, তাহলে তো আমরা তোমাকে হোমওয়ার্কেও হেল্প করতে পারবো। আরে গাট্টু, ও বাংলা জানে না, ওকে ইংলিশে বল। আরে না না চিংকি, আমি অল্প স্বল্প বাংলা জানি। লিজার এই কথা শুনে সবাই হেসে ওঠে। আরে লিজা যাওয়া নয়, আসা হয়। আরে হ্যাঁ হ্যাঁ গাচ্ছু, ওঠাই। লিজা, গাট্টু নয় গাট্টু। ঠিক আছে, বিকেলে দেখা হচ্ছে। টাটা। বাই বাই লিজা। বাই বাই গাট্টু চিংকি। লিজার সাথে কথা বলে গাট্টু চিংকি বাড়ি ফিরে আসে, আর বিকেল বেলায় ওর বাড়ি যাওয়ার জন্য দুজনেই খুব এক্সাইটেড থাকে। গাট্টু চিংকি, এই দেখ, আমি কিছু কাপকেকস বানিয়েছি লিজার বাড়ি নিয়ে যাওয়ার জন্য, ওর ভালো লাগবে। ওয়াও, থ্যাংক ইউ মা। হ্যাঁ, থ্যাংক ইউ মা। তারপর মা কাপকেকস গুলো প্যাক করে দেয়, আর গাট্টু চিংকিকে লিজার ঘরে নিয়ে যায়। আচ্ছা যা, এবার তোরা 1 ঘন্টা পর তোদের পিক করতে আসবো। হোমওয়ার্কও মনে করে কমপ্লিট করে নিস। ওকে মা। এটা বলে গাট্টু চিংকি ঘরের ডোরবেল বাজায়, আর লিজা গিয়ে সেই দরজা খোলে। ওয়েলকাম গাট্টু চিংকি। লিজা, কাপকেকস ফর ইউ। Yes, Mummy make them for you. Oh, thank you so much, Gatta Chinky. লিজা, গাট্টু নট গাটু। মনে হয় তুমি আমার নাম ঠিক নেবেই না। ঠিক বলেছিস গাট্টু। দেখিস তোর নাম সত্যি সত্যি গাট্টু থেকে গ্যাট্টু হয়ে যাবে। I'm sorry, গাট্টু। গাট্টু চিংকি লিজার সাথে কথা বলছিল, তখনই লিজার মা সেখানে চলে আসে। হ্যালো কিডস, ওয়েলকাম হোম। অনেক ধন্যবাদ লিজাকে স্কুলে এত সাহায্য করার জন্য। You guys start your homework at your room, and I will bring some snacks and juice for you. Yes, thank you, Mom. We are going to our room now. Thank you, Lisa, and don't make a lot of noise, okay? লিজা আর লিজার মাকে এভাবে ইংলিশ অ্যাকসেন্টে কথা বলতে দেখে গাট্টু চিংকির খুব মজা লাগছিল। ওদের মনে হচ্ছিল যেন ওরা কোনো ইংলিশ মুভি দেখছে। তারপর লিজা গাট্টু চিংকিকে নিজের রুমে নিয়ে যায়, আর ওর রুম পুরো পিঙ্ক কালারের জিনিসে ভরা ছিল। আর কি সুন্দরই না লাগছিল। Wow, Lisa, your room is so pretty. Thank you, Chinky. আর তোমার অ্যাকসেন্টটাও আমার খুব ভালো লাগে লিজা। কিন্তু আমি তোমাদের মতোই বাংলা বলতে চাই বন্ধুরা। I love বাংলা। কোনো ব্যাপার না লিজা, আমাদের সাথে থাকলে খুব তাড়াতাড়ি শিখে যাবে, আর আমরা তোমার থেকে ইংলিশ বলা শিখে যাব। চিংকির এই কথা শুনে সবাই হাসতে লাগে। তারপর ওরা সবাই নিজের ব্যাগ থেকে বুক বের করে নেয় আর হোমওয়ার্ক করতে লাগে। গাট্টু চিংকি লিজাকে খুব ভালো করে হোমওয়ার্ক বোঝাচ্ছিল। তখন লিজার মা সেখানে কেক আর টি নিয়ে আসে, কিন্তু গাট্টু চিংকি এগুলো দেখে অবাক হয়ে যায়। আরে, চায়ের সঙ্গে কেক, কিন্তু মিষ্টি চায়ের সঙ্গে মিষ্টি কেক কি করে খাওয়া হবে? Oh no, Gattu. This is not sweet tea. This is green tea. This goes very well with sweet cakes. Have some. You will love it. ও, ওকে লিজা। গাট্টু চিংকি কেকসের সাথে সেই গ্রিন টি খায়, আর ওদের খুব ভালো লাগে।
তারপর তিনজন মিলে ওদের হোমওয়ার্ক কমপ্লিট করে। আর যেই হোমওয়ার্ক কমপ্লিট হয়ে যায় অমনি মা ওদের নিতে চলে আসে। আর এইভাবে গাট্টু চিংকিরও এক নতুন বিদেশির বন্ধু তৈরি হয়ে যায়। বেস্ট ফ্রেন্ডের সাথে ঝগড়া। গাট্টু, চিংকি আর গুড্ডি আর বান্টি একসাথে ঘরে বসে তাদের সায়েন্স প্রজেক্ট করছিল। আমরা কখন থেকে প্রজেক্ট বানাচ্ছি বন্ধুরা, কিন্তু দেখো কত কাজ বাকি আছে। ঠিক বললে তুমি গাট্টু। না না গাট্টু আর বান্টি, এই তো দেখ শুধু ড্রয়িং এর কাজই বাকি আছে, যেটা গাট্টু আর বান্টিকে মিলে করতে হবে। বাকি সব কাজ আমি আর গুড্ডি মিলে সামলে নেব। আমার মনে হয় আমাদের প্রজেক্ট সব থেকে ভালো হবে, কারণ আমার আর চিংকির হ্যান্ডরাইটিং সুন্দর, আর গাট্টু আর বান্টি মিলে কি সুন্দর ড্রয়িং করে। হ্যাঁ গুড্ডি, আমরা কতক্ষণ ধরে এই প্রজেক্ট করছি। এখন আমাদের কিছুক্ষণের ব্রেক নেওয়া উচিত, কোন একটা গেম খেলা উচিত। ভালো আইডিয়া গাট্টু। কিন্তু আমার মনে হয় আমাদের আগে প্রজেক্ট শেষ করে নেওয়া উচিত। প্লিজ চিংকি, আমরা 30 মিনিটের শুধু ব্রেক নেব, যাতে আমরা স্ন্যাক্স খাবো আর একটা লুডো গেম খেলবো। ব্যাস, তাড়াতাড়ি স্ন্যাক্সের জন্য মাকে বলে দিই। যখন সবাই ব্রেকের জন্য বলে তো চিংকিও রাজি হয়ে যায়। গাট্টু মাকে স্ন্যাক্স আনতে বলে দেয়। তারপর ও লুডো বোর্ড নিয়ে আসে। আমরা তো 4 জন আছি, মজা আসবে। আমি রেড নেব। না গাট্টু, রেড আমার লাকি কালার, রেডটা আমার দরকার। কি? না না বান্টি, আমি সবসময় রেড নিই, রেড তো আমি নেব। গাট্টু আর বান্টিকে রেডের জন্য লড়াই করতে দেখে চিংকি বলে, আরে এতে লড়াই করার কি আছে, বান্টি এইবার রেড নিয়ে নিক, আর পরের বারের গেমে গাট্টু রেড নেবে। ওকে ওকে চিংকি। তারপর গেম শুরু হয়ে যায় আর সবাই খেলতে লাগে। সবারই গুটি খেলায় খুলে যায়, কিন্তু গাট্টুর এখনো 6 পড়ে না। শুধু তাই নয়, বান্টি গাট্টু থেকে অনেক এগিয়েছিল। যখন অনেকক্ষণ পর্যন্ত গাট্টুর 6 আসে না, আরো হেরে যেতে লাগে, তখন গাট্টুর রাগ হতে লাগে। না, আমি এই গেম খেলবো না, বান্টি চিটিং করেছে। কি? আমি কি চিটিং করলাম গাট্টু? আগে তুমি আমার রেড নিয়ে নিলে, তারপরে তুমি আমাকে 2 বার কাটলে বান্টি। আরে এটা তুমি কি বলছো গাট্টু? আর এটা তো শুধু গেম, আমি কোনো চিটিং করিনি। গাট্টু রেগে গিয়ে সব প্লেয়ার্স এদিক ওদিক করে দেয় আর বলে, না, তুমি চিটিং করেছো বান্টি। তুমি চিটিং করে বারবার 6 নিয়ে আসছিলে, না হলে আমাকে লুডোতে কেউ হারাতে পারবে না। গাট্টু, এটা কি বলছিস তুই? এরকম কিচ্ছু হয়নি। আমারও তো আজকে কোনো 6 আসেনি, কিন্তু আমি তো এরকম বলছি না। না চিংকি, তোমার কাছে তোমার ফেভারিট কালার ব্লু আছে, কিন্তু এই বান্টিটা আমার ফেভারিট কালার রেড নিয়ে নিল। আমার এর সঙ্গে খেলারই নেই। হ্যাঁ, তো আমারও তোমার সঙ্গে খেলার নেই গাট্টু। তুমি আমাকে চিটার বলেছো না, যেখানে আমি কোনো চিটিং করিনি। তুমি তো খেলতেই পারো না ঠিক করে। আমি যাচ্ছি বাড়ি। আরে বান্টি থেমে যা, তোকে ছাড়া আমরা প্রজেক্ট কি করে কমপ্লিট করব? গুটি ঠিক বলছে গাট্টু বান্টি, তোদের মধ্যে ঝামেলা হলে আমাদের প্রজেক্ট কিভাবে কমপ্লিট হবে তোরাই বল। কিন্তু চিংকি, আগে গাট্টুকে বলো আমার থেকে ক্ষমা চায় সে। না, আমি এমনি করে ক্ষমা চাইবো না, যা হওয়ার হয়ে যাক। গাট্টু আর বান্টি পরস্পরের থেকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে পড়ে। কেউই চিংকির কথা শুনতে রাজি ছিল না। তখনই মা রুমে স্ন্যাক্স নিয়ে আসে। এই নে তোদের স্ন্যাক্স। আরে গাট্টু বান্টি, তোদের কি হলো রে? চিংকি মাকে ইশারা করে আর ওনাকে বাইরে নিয়ে যায়। বাইরে গিয়ে চিংকি মাকে সব কথা খুলে বলে। মা, এখন যদি ওরা পরস্পরের সাথে কথা না বলে না, আমাদের প্রজেক্টটা কমপ্লিট হবে না। চিংকি, মনে হচ্ছে এবার আমাকে কিছু একটা করতে হবে। আমার কাছে প্ল্যান আছে। মা চিংকিকে নিজের সব প্ল্যান বলে। তারপর দুজন ভেতরে রুমে চলে যায়। গাট্টু, চ আমরা আবার লুডো খেলবো, কিন্তু এবার বান্টির জায়গায় এবার আমি খেলবো, ঠিক আছে? চিংকি ইশারা করে বান্টি আর গুড্ডিকে বুঝিয়ে দেয় যেটা ও আর ওর মায়ের প্ল্যান। কি? ঠিক আছে মা, আমরা সবাই খেলবো, কিন্তু আমি রেড নেব। মা, গাট্টু, চিংকি আর গুড্ডি মিলে লুডো খেলতে বসে, কিন্তু এইবার গাট্টু গেম জিতছিল। তখন মা গাট্টুকে বলে, এ কি গাট্টু, তুই চিটিং করছিস কেন? কি মা? আমি কোথায় চিটিং করলাম? গাট্টু, এই মাত্র তুই চিটিং করে 6 আনলি। না মা, আমি চিটিং করিনি। মা একদম ঠিক বলছে গাট্টু, তুই চিটিং করেই 6 আনলি।
হ্যাঁ গাট্টু, চিটিং করিস না তুই। আরে কিন্তু আমি তো চিটিং করিনি। আচ্ছা, তাহলে তুই বারবার 6 আনছিস কি করে বল? আর আমি এখনো পর্যন্ত একবারও 6 পেলাম না, আর তুই জিতেও যাচ্ছিস। এটাই যখন বান্টির সাথে হচ্ছিল তখন তুইও তো এটাই বলছিলি তাই না, যে ও চিটিং করছে? তো আমি কি করে মেনে নিই যে তুই চিটিং করছিস না? বল বল। মায়ের কথা শুনে গাট্টু বুঝতে পারে যে মা আসলে ওকে কি বলতে চায়। আমি বুঝে গেছি মা, সরি বান্টি, আমি হারছিলাম, তার আগে আমি তোমাকে যাতা বলে দিয়েছি। সেইটা তো গেম ছিল, আর 6 আসা তো লাকের ব্যাপার না। ইটস ওকে গাট্টু, আমিও তোমাকে অনেক কিছু বলে ফেলেছিলাম। আমার ভালো লাগলো তুমি নিজের ভুলটা বুঝতে পারলে। এমনিতেও আমরা তো বেস্ট ফ্রেন্ড না, এই ছোটো মোটো জিনিস তো হতেই থাকে। গুড গাট্টু, তুই নিজের ভুলের ক্ষমা চেয়ে নিয়েছিস। এখন তোরা আবার বন্ধু হয়ে যা দেখি, আর একসাথে মিলে প্রজেক্ট কমপ্লিট কর। হ্যাঁ মা। হ্যাঁ আন্টি। গাট্টু আর বান্টি জড়িয়ে ধরে আর আবার বন্ধুত্ব করে নেয়। তারপর সব বাচ্চারা মিলে ওদের স্ন্যাক্স খায়, আর সবাই একসাথে বসে ওদের প্রজেক্ট কমপ্লিট করে। গাট্টু চিংকি গেল রেস্টুরেন্ট। গাট্টু চিংকি আর মা সোফায় বসেছিল, আর বাবা ওয়াক করতে করতে ওদেরকে কিছু বোঝাচ্ছিল। সবাই ওনার কথা মন দিয়ে শুনছিল। বাচ্চারা, আমার অফিসে সিলভার জুবলি পার্টি আছে, আর আমাদের সকলকে ফ্যামিলির সঙ্গে একটা অনেক বড় 5 স্টার রেস্টুরেন্টে ডাকা হয়েছে। ওয়াও, 5 স্টার রেস্টুরেন্ট! কি মজা, তাই না? হ্যাঁ বাচ্চারা, মজা তো খুব হবে, কিন্তু আমি নার্ভাসও হচ্ছি খুব। প্রথমবার আমরা এত বড় রেস্টুরেন্টে যাচ্ছি। তুমিও না, এতে নার্ভাস হওয়ার কি হয়েছে গো? এটা তো খুব ভালো কথা তাই না? তোমরা সবাই মিলে নিজের কোম্পানিকে এত আগে নিয়ে গেছো, তার জন্যই তো পার্টিটা। তোমার খুব এনজয় করা উচিত এটা। হ্যাঁ, এইটা তো ঠিক বললে। হ্যাঁ বাবা, তাহলে নার্ভাস হওয়া বন্ধ করো আর বলো তুমি রেস্টুরেন্টের জন্য কি পড়বে। আরে হ্যাঁ, আমাকে তো খুব ভালো জিনিস পড়া উচিত। আমি এক্ষুনি কাবারটা চেক করি। বাবা তারপর কাপড় ফাইনাল করতে লাগে, আর মা ওনার হেল্প করতে লাগে। পরের দিন রেস্টুরেন্ট যাওয়ার জন্য ওরা একদম তৈরি। বাচ্চারা, তাড়াতাড়ি গাড়িতে বসে পড়ো, না হলে আমরা লেট হয়ে যাব। সবাই তাড়াতাড়ি রেস্টুরেন্ট পৌঁছে যায়। ওয়াও, কত বড় রেস্টুরেন্ট এইটা! ভেতর থেকে তো আরো ভালো হবে তাই না? হ্যাঁ গাট্টু, এইটা শহরের বেস্ট রেস্টুরেন্ট। চলো ভেতরে যাই। তখন চিংকির চোখ একটা ফ্লাওয়ার শপে যায়, যেটা রোডের অপর দিকে ছিল। ও আইডিয়া বাবা, তুমি না এখান থেকে একটা বুকে নিয়ে নাও। হ্যাঁ, তোমার বস খুব খুশি হয়ে যাবে। বাহ চিঙ্কি, এইটা তো খুব ভালো আইডিয়া। দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসি। তারপর বাবা গিয়ে একটা বুকে নিয়ে আসে, আর সবাই ভেতরে চলে যায়। গাট্টু, তুই একদম ঠিক বলেছিস। এই রেস্টুরেন্টটা তো ভেতর থেকে আরো সুন্দর। আরে চিঙ্কি, ওইসব ছাড়ো, ওই দেখো স্টার্টার শুরু হয়ে গেছে। মা বাবা তখন গাট্টুর কথা শুনে হাসতে লাগে। আচ্ছা সোনারা, যাও তোমরা গিয়ে স্টার্টার এনজয় করো। ততক্ষণে আমি আর তোমার বাবা গিয়ে বসকে এক বুকে দিয়ে আসি। ওকে মা। গাট্টু চিংকি তারপর বুফের কাছে যায়, আর গাট্টু অনেক ধরনের স্টার্টার টেস্ট করে। ওয়াও, কত টেস্টি! আরে আরে, আস্তে করে খা গাট্টু, আগে খা তারপর কথা বল। চিঙ্কি, তুমি এইটা ট্রাই করো না। তারপর গাট্টু চিংকি মিলে অনেক ধরনের খাবার টেস্ট করে। মানতে হবে চিঙ্কি, এই রেস্টুরেন্টের খাবার তো খুবই ভালো। আমার তো ইচ্ছা করছে শুধু খেতে থাকি আর খেতে থাকি। না না গাট্টু, যদি স্টার্টার খেয়ে তুই এখন পেট ভরে নিস, তাহলে পরের গুলো কি করে খাবি? তারপর সেখানে মা বাবা চলে আসে। মা বলে, চিংকি একদম ঠিক বলছে গাট্টু, এত স্টার্টার খাওয়া উচিত নয় গাট্টু। হ্যাঁ, ওকে মা। বাবা, বলো না, তোমার বসের ওই বুকে ভালো লেগেছে? পছন্দ হয়েছে তো? হ্যাঁ চিঙ্কি, আমার বসের সেই বুকে খুব ভালো লাগলো। উনি খুব খুশি হলেন। দেখলি বাবা, বলেছিলাম না আমি, ওনার ফ্লাওয়ার্স খুব ভালো লাগবে। হ্যাঁ চিঙ্কি, থ্যাংক ইউ মা। বাবা, আমার কাছেও একটা আইডিয়া আছে। হ্যাঁ বলো গাট্টু, কি আইডিয়া আছে? আমরা প্রথমবার একটা 5 স্টার হোটেলে এসেছি এত রেডি হয়ে। চলো না, সবাই একটা ফ্যামিলি ফটো নেওয়া হোক।
আরে আমিও তো এটাই ভাবছিলাম অনেকক্ষণ। চলো একটা ফটো নিয়ে নি। এত সুন্দর হোটেল, আর আমরাও কত সেজে গুজে রয়েছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, চলো তাড়াতাড়ি একটা ফটো নেওয়া হোক। বাবা সেলফি নেয়, আর গট্টু চিংকি মা বাবার মাঝখানে দাঁড়িয়ে যায়। কি দারুণ ছবি এসছে না মা বাবা? আমরা সেই ফটো ফ্রেমে এই ছবিটা অ্যাড করে দেব। হ্যাঁ, আমাদের ঘরে এটা লাগানো। আচ্ছা, হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। আরে বাহ, আজ তো গট্টু চিংকির দারুণ দারুণ আইডিয়া আসছে মাথায়। হ্যাঁ মা, হ্যাঁ। সবাই একসাথে কথা বলছিল, ঠিক তখনই একটা অ্যানাউন্সমেন্ট হয়। হ্যালো গেস্ট, আপনারা সবাই এখানে টাইম বের করে আসলেন, তার জন্য থ্যাংক ইউ। উই হোপ আপনারা পার্টি এনজয় করছেন। আর হ্যাঁ, এই স্পেশাল ডিনারের পরে এই রেস্টুরেন্টের একটা স্পেশাল বিখ্যাত পেস্ট্রিও আছে। প্লিজ এনজয়। ওয়াও, কি ব্যাপার বাবা মা, আমি তো তাড়াতাড়ি পেস্ট্রি খেতে চাই। হ্যাঁ বাবা, এই পার্টিটা তো চিরকাল মনে থাকবে। হ্যাঁ বাচ্চারা, সেটা তো দেখছি যে তোমরা কতটা খুশি। সবাই তারপর ডিনার করে আর পেস্ট্রিও খায়। গট্টু চিংকির তো পেস্ট্রি দারুণ লাগে। আমি আরো একটা খাবো। গট্টু, আর খাস না, বেশি মিষ্টি খাওয়া উচিত না, বলেছি না? ওতে আমাদের দাঁত খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চিংকি, ঠিক আছে। এমনিতেও এই পেস্ট্রি তো খুবই ভালো। চলো এইটা আমি মন ভরে খেয়ে নিই। আর এমনিতে তোমার থেকে একটু দিলে আমাকে দিতে পারো। দেখো, আমি তোমার দাঁত খারাপ হওয়ার থেকে বাঁচাচ্ছি। সবাই তখন গট্টুর কথা শুনে হেসে ওঠে। তারপর পার্টি শেষ হয় আর গট্টু চিংকি মা বাবার সাথে বাড়ি ফিরে আসে। দাদার বিয়ে। একদিন গট্টু চিংকি স্কুল থেকে ফেরে আর দেখে যে ওদের কাকু ঘরে এসেছে আর বাবার সাথে লিভিং রুমে বসে গল্প করছে। গট্টু চিংকি ওনাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আরে কাকু, তুমি কখন এলে? তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। আমারও কাকু, তোমার সঙ্গে কি গোলু দাদা আসেনি? গট্টু চিংকি, না না, আজকে তোমাদের প্রিয় গোলু দাদা আসেনি, কিন্তু আমি ওনার বিয়ের কার্ড এনেছি। এই কথা শুনে গট্টু চিংকির খুব আনন্দ হয় আর ওরা একসাথে বলে ওঠে, গোলু দাদার বিয়ের কার্ড। গট্টু আর চিংকিকে এত খুশি দেখে বাবা আর কাকু জোরে হাসতে লাগে। তখনই মা সেখানে চা আর স্ন্যাক্স নিয়ে আসে। হ্যাঁ গট্টু চিংকি, আমরা সবাই যাব গোলু দাদার বিয়েতে, কিন্তু তার আগে তাড়াতাড়ি যা, হাত পা ধুয়ে জামা কাপড় বদলে নে, তারপর আয়। গট্টু চিংকি তাড়াতাড়ি হাত পা ধুয়ে কাপড় বদলে আসে আর একসাথে বসে স্ন্যাক্স এনজয় করতে লাগে। তারপরে কাকু হঠাৎ যেতে লাগে। কাকু, আপনি এত তাড়াতাড়ি কেন যাচ্ছেন? বাবা, আমাকে বিয়ের অনেক প্রস্তুতি নিতে হবে, এখন আমি আসি, তোমরা তৈরি হয়ে নাও। আর কাকু এটা বলে সেখান থেকে চলে যায়। আর গট্টু চিংকি সঙ্গে সঙ্গে রুমে গিয়ে নিজের আলমারি খুলে বসে, নিজেদের জামা কাপড় এদিক ওদিক রাখতে লাগে। তখনই সেখানে মা চলে আসে। আরে গট্টু চিংকি, কি করছিস তোরা? জামা কাপড় এদিক ওদিক রাখছিস কেন? মা, আমার ব্লু শেরওয়ানি কোথায় গেল? আমি পাচ্ছি না। এখন গোলু দাদার বিয়েতে কি পরবো? হ্যাঁ মা, আর আমার সেই পিঙ্ক ড্রেসও পাচ্ছি না। ওটা কি সুন্দর ছিল, বিয়েতে তো ওটাই পরবো আমি, তাও সেই পিঙ্ক হেয়ার ব্যান্ড পরে। আরে গট্টু চিংকি, বিয়ে তো এখনো অনেক দেরি। এখন তাড়াতাড়ি সব জামা কাপড় গুছিয়ে আলমারিতে রাখ। আর চিন্তা করিস না, বিয়ের আগে আগেই আমি সব জামা কাপড় বের করে ড্রাই ক্লিন করে তোদের হাতে দিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে মা, কাপড় জামা ভালো করে রেখে দিচ্ছি। তারপর গট্টু চিংকি সেই বিয়ের জন্য অধীর অপেক্ষা করতে লাগে। আর দেখতে দেখতে বিয়ের তারিখও চলে আসে। বিয়ের দিন গট্টু চিংকি মা বাবার সঙ্গে সেজে গুজে কাকুর বাড়ি পৌঁছে যায়। গোলু দাদাকে দেখে ওরা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। গোলু দাদা দেখো, আমরা এসে গেছি, তোমার বিয়েতে খুব মজা আসবে। হ্যাঁ হ্যাঁ গোলু দাদা, তোমাকে বিয়ের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ দাদা, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ গট্টু চিংকি। তোমরা কি জানো, আমি তোমাদেরই অপেক্ষা করছিলাম। আর যখন বরযাত্রী বের হবে, তুমি লোকেদের আগে গিয়ে খুব নেচো। ওকে গট্টু চিংকি? হ্যাঁ হ্যাঁ গোলু দাদা, একদম। তখনই পেছন থেকে কাকা বাবু আসেন
আর গাট্টু চিঙ্কি, তোমাদেরকে তো গোলু দাদার জুতো চুরির হাত থেকে বাঁচাতে হবে, বুঝলে? হ্যাঁ কাকু, আমরা ভালো করে বুঝে গেছি। সবাই এটা শুনে হাসতে লাগে। কিছুক্ষণের মধ্যেই ছেলের বাড়ি বেরিয়ে যায়, আর গাট্টু চিংকি সবার আগে গিয়ে খুব নাচে। ওদের দেখে মা বাবা আর কাকু কাকিমাও খুব নাচে। তারপরই কিছুক্ষণের মধ্যেই ছেলে মণ্ডপে পৌঁছায়, আর যখনই বিয়ে শুরু হয় গাট্টু চিংকি একদম গোলু দাদার পাশে গিয়ে বসে পড়ে, আর জুতো একদম সামলে নিজের কাছে রেখে নেয়। মেয়ের তরফ থেকেও দুটো মেয়ে মীরা আর শিবি জুতো নেওয়ার চেষ্টায় ছিল। গাট্টু শোন, এভাবে বসে থাকলে হবে না, আমাদের কিছু করতে হবে যাতে গোলু দাদার জুতো বাঁচানো যায়, বুঝলি? চ আমার সাথে বাথরুমে চ। চিঙ্কি, এই জুতোগুলোকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে কি করে? চ না গাট্টু, তারপর গেলে তো বোঝাবো তোকে। গাট্টু তারপর চিংকির সাথে ওয়াশরুম চলে যায়, আর জুতো সেখানেই রেখে দেয়। চিঙ্কি, আমরা এখানে কেন এসেছি? ওরা তো জুতো চুরি অনেক সহজভাবে করে নেবে। আরে গাট্টু, এটাই তো আমার প্ল্যান। আমরা মীরা আর শিবিকে জুতো চুরি করতে দেব, আর এখান থেকে লুকিয়ে দেখব যে ওরা সেই জুতোটা লুকিয়ে কোথায় রেখেছে, বুঝলি? ও চিঙ্কি, এইটা তো খুব ভালো আইডিয়া। তারপর আর কি, গাট্টু চিংকি লুকিয়ে লুকিয়ে মীরা আর শিবিকে দেখতে লাগে। ওরা দুজন জুতো চুরি করে একটা ফুলের বাস্কেটে রেখে দেয়। বিয়ের পর যখন ওরা গোলু দাদার কাছে টাকা চাইতে যায় জুতোর জন্য, তখন গাট্টু চিংকি হাসতে লাগে। গাট্টু চিঙ্কি, তোমরা হাসছো কেন? তোমাদের তো জুতো চুরি হওয়ার হাত থেকে বাঁচানোর ছিল না? গোলু দাদা, তোমার জুতো চুরি হয়নি, ওইটা তো আমার কাছে আছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। এটা কি বলছো গাট্টু? আমরা তো চুরি করেছি আর সেটাকে লুকিয়েও রেখেছি, সম্ভব নয়। হ্যাঁ মীরা আর শিবি, তোমরা জুতো চুরি করে যেখানে রেখেছিলে আমরা সেখান থেকে জুতো আগেই চুরি করে নিয়েছি, আর এখন জুতো আমাদের কাছে। এটা শুনে সবাই জোরে জোরে হাসতে লাগে। আরে বাহ গাট্টু চিংকি, তোরা দুজন তো সত্যি মাথা খাটিয়ে কাজ করেছিস, দারুণ। সত্যি গাট্টু চিংকি, আজ তো তোদের জন্য আমাদের দারুণ মজা হলো। হ্যাঁ, তোরা দুজন তো খুব স্মার্ট। আমাদেরও খুব মজা আসলো মীরা, শিবি। জুতো চুরি আর বিয়ের বাকি সব কর্মকাণ্ড শেষ হয়ে যখন সবাই নিজের নিজের ঘরে যাবে, তখন গাট্টু চিংকির চোখ খাবার স্টলের দিকে যায়। গোলু দাদা, অনেকগুলো খাবার এখনো বেঁচে আছে, এর কি হবে? এখন তো এইসব খাবারগুলো আমাদের ঘরেই যাবে মনে হয়, কিন্তু বাকিগুলো ফেলাই হবে। গোলু দাদা, এর চেয়ে ভালো তো এটা আমরা গরিবে ভাগ করে দিই। আমার স্কুলের টিচার বলেছিল যে আমাদের বিয়েতে যত খাবার দাবার বেঁচে যায় সেগুলো আমাদের গরিবদের মধ্যে ভাগ করে দেওয়া উচিত, কারণ ওটা ওদের দরকার। ঠিক বললে চিঙ্কি, আমাদের ঘরের পেছনে যারা দরকারে থাকে তাদেরকে এই খাবার খাওয়ানো যেতে পারে। তুমি কি আমার সঙ্গে যাবে? হ্যাঁ দাদা, নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই যাব তোমার সঙ্গে। হ্যাঁ দাদা, আমিও যাব। পরের দিন গোলু দাদা গাট্টু চিংকির সাথে গিয়ে সেই সব খাবার গরিবদের মধ্যে ভাগ করে দেয়, আর এভাবে গাট্টু চিংকি নিজের গোলু দাদার বিয়ে এনজয় করে। ফুড ট্রাক। গাট্টু আর চিংকি সকাল থেকে আজ বেশ খুশি খুশি, কারণ আজ সানডে, আর স্কুল ছুটি ছিল। বাবাও আজকে সোফায় বসে আরাম করে নিউজ পেপার পড়ছে, আর মা কিচেনে আজ সানডে স্পেশাল কিছু বানানোর জন্য বিজি ছিল। চিঙ্কি, রাজু কলোনির পেছনে একটা ভালো জায়গা খুঁজে বের করেছে খেলার। আরে বাহ, সত্যি? ওই ভিকি মোটর গ্যারাজ আছে না, যেখানে পুরনো কার, ট্রাকস আর অন্য গাড়িরা এমনই পড়ে থাকে, ওর পাশেই একটা বড় মাঠ আছে। হ্যাঁ, আমি স্কুল থেকে ফেরার সময় দেখেছিলাম ওগুলো। আমার সেই পুরনো গাড়িগুলো বেশ ফ্যাসিনেটিং লাগে। আমারও। তখনই বাবার মোবাইলে কল আসে, আর বাবা নিউজ পেপার রেখে ফোনে কথা বলতে লাগে। হ্যালো কেশব, কেমন আছো? কি, এইটা কখন হলো? তুমি চিন্তা করো না, কোনো একটা সলিউশন নিশ্চয়ই বের হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি দুপুরে এইখানে খেতে এসে যাও। বাবার কথা শুনে মনে হচ্ছিল যেন কোনো সিরিয়াস ইস্যু। মাও তখনই কিচেন থেকে বেরিয়ে আসে। গাট্টু চিংকিও কৌতূহলী নজরে বাবাকে দেখতে লাগে। তো বাবা ওদের বলে, আরে আমার ওই যে কাজিন আছে না কেশব, কানপুরের পিসির ছেলে,
আচ্ছা, যে আগের দলে আমাদের ঘরে রেখেছিল না, আর বেশ অ্যামেজিং জিনিস হাতে বানিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সেই। এমনিতে তো সে মার্কেটিং এ MBA করেছে, কিন্তু নতুন নতুন রেসিপি কুক করা তার হবি। কিন্তু এখনই সে বলল তার জব চলে গেছে নাকি। এমনি হুট করে? হ্যাঁ, কোম্পানি লাভ হচ্ছিল না, তাই ওরা অনেকগুলো ব্রাঞ্চেস ক্লোজ করে দিল। কেশবের মতন 20-25 জনের চাকরি চলে গেছে। তবে তো বেশ চিন্তায়। চিন্তিত ছিল। দুপুরে আমি তাকে খেতে এখানে ডাকলাম। আমি নিজেদের বন্ধুদের জিজ্ঞেস করব, যদি ওদের কোম্পানিতে কিছু থাকে হয়তো কোনো সলিউশন বের হয়ে যাবে। গাট্টু চিংকি সবসময় দেখেছিল যে মা বাবা সবার খুব সাহায্য করে, তাই দুই বাচ্চারও স্বভাব বাবা মায়ের মতনই হয়েছিল। দুপুরবেলা কেশব কাকু বাড়িতে আসে। গাট্টু চিংকিও লাঞ্চ টেবিল অ্যারেঞ্জ করতে মায়ের সাহায্য করে। তুমি আগে কি ভেবেছো? দাদা, আমি এখন জব নয়, নিজের বিজনেস করতে চাই। একটা ফুড জয়েন্ট খুলবো বলে ভাবছি। ফুড জয়েনের কথা শুনেই গাট্টু আর চিংকিও ওদের কথায় বেশ ইন্টারেস্টেড হয়ে ওঠে। আমার কাছে কিছু সেভিংস আছে, আর আলাদা আলাদা ধরনের রেসিপি বানানোর তো শখ ছিলই আমার। ব্যাস, এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানেই বিজনেসটা চলুক। কিন্তু নতুন ফুড জয়েন্টের সেট আপ করতে খুব খরচা আসবে। নতুন শপের রেন্ট, ফার্নিচার, 2-3টে লোকের স্যালারি, র ম্যাটেরিয়াল, একটু রিস্কি বিজনেস। কিন্তু আমার কাছে আইডিয়া আছে। বিজনেস প্ল্যানের কথায় গাট্টুর আওয়াজ শুনে মা বাবা আর কেশব গাট্টুর দিকে অবাক হয়ে তাকায়। একটা ফুড জয়েন্টের জায়গাতে ফুড ট্রাক খোলা হোক। ফুড ট্রাক? হ্যাঁ বাবা, আমি একটা মুভিতে দেখেছি একটা ট্রাককে মডিফাই করে তাতেই সব ফুড আইটেমস তৈরি করা হয়। অনেক কম স্পেসে সব ম্যানেজ হয়ে যায়, আর ওকে চালানোর জন্য অনেক এমপ্লয়ের দরকারও হয় না। এটা তো সত্যিতে খুব ভালো আইডিয়া। আর এমনিতেও ফুড ট্রাকের আইডিয়া ইয়াংদের মধ্যে খুব প্রচলিত, স্পেশালি কলেজ আর অফিসের কাছে ইয়াং এমপ্লয়িজদের ক্রাউড থাকে। হ্যাঁ, কথাটা তো ঠিক। ফুড ট্রাককে সেট আপ করার জন্য ফুড জয়েন্টের থেকে কম খরচ। আর একবার তোমার খাবার যদি লোকের পছন্দ হয়ে যায় তাহলে অনলাইন অর্ডারও প্রচুর আসবে। হ্যাঁ, এটা তো গাট্টু দারুণ আইডিয়া দিয়েছে, কিন্তু এর জন্য সস্তাতে পুরনো ট্রাক কোথায় পাবো আমি? আমি জানি কোথায়। আরে, তুমি কি করে জানো? স্কুল থেকে ফেরার সময় আমি দেখেছি ভিক্কি মোটর গ্যারাজ। ওদের কাছে অনেক ধরনের পুরনো গাড়ি, ট্রাকস, মোটরসাইকেল, সব ধরনের জিনিস আছে। কেশব কাকু তো কখনো ভাবতেই পারেনি যে গাট্টু আর চিংকির মতো দুই বাচ্চা নতুন বিজনেস সেট আপ করতে এত সাহায্য করবে। গাট্টু চিংকি আগে কেশব আঙ্কেল আর বাবাকে নিয়ে ভিক্কি মোটর গ্যারাজ যায়, আর সেখান থেকে একটা পুরনো ট্রাক সিলেক্ট করে, যা বেশ সস্তায় কেশব কাকু পেয়ে যায়। এইটা তো গাট্টু চিংকিরই আইডিয়া। যেহেতু কম ইনভেস্টমেন্ট আমাদের কাজ হয়ে গেল। ব্যাস, এই ট্রাকটাকে মডিফাই করে এর মধ্যে কুকিং আর স্টোরেজের জায়গা বানাতে হবে। চিংকি আর আমি ইন্টারনেট থেকে ফুড ট্রাকের অনেকগুলো ডিজাইন বের করে রেখেছি। আগে আপনি ওইগুলো দেখে নিন, তারপরে ডিসাইড করবেন ফুড ট্রাকের মধ্যে ডিজাইনের কি মডিফাই করার আছে। এটা শুনে কেশব কাকু আর বাবা একে অপরকে দেখে আর হেসে ওঠে। ঘরে পৌঁছে গাট্টু চিংকু কেশব কাকুকে ল্যাপটপে ফুড ট্রাকের অনেক ধরনের ইন্টেরিয়র ডিজাইন দেখায়। তারপর নিজের বাজেট অনুযায়ী কেশব আঙ্কেল ডিসাইড করে যে ওনার কি ধরনের মডিফিকেশন প্রয়োজন, আর পরের দিনই কেশব কাকু সেই ট্রাককে মডিফিকেশনের জন্য পাঠিয়ে দেয়। আর 4 দিন পরেই ফুড ট্রাক একদম নতুন রূপে সেজে ওঠে। ওয়াও, এটা তো কত অ্যামেজিং লাগছে। হ্যাঁ, এখন এর জন্য একটা ভালো নাম দরকার হবে। আমি ভেবে ফেলেছি, স্পাইস অন হুইলস। হ্যাঁ, এই নামটা তো পারফেক্ট। আমাদের রেসিপিতেই স্পাইস আছে, আর নাম থেকে ফুড ট্রাকের এসেন্সও আসছে। তো আজকে আমি আর চিংকি বসে আপনাদের ফুড ট্রাকের লোগো আর মেনু কার্ড ডিজাইন করব। আর হ্যাঁ, সন্ধ্যের মধ্যে মিউনিসিপ্যালিটি থেকে আমরা সবাই লাইসেন্স আর পারমিশনও পেয়ে যাব। কর্পোরেশনে কাজ করে থাকা আমার ফ্রেন্ড আমাকে বলল আমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা শুনে সবাই খুশি হয়ে যায়, আর তখনই দরজায় কলিং বেল বাজে, আর মা গিয়ে দরজা খোলে। চিংকির অনলাইন অর্ডারের ডেলিভারি এসেছিল। মা অর্ডার রিসিভ করে, আর যার প্যাকেটের উপর লেখা ছিল পন্টন কিডস। আরে চিংকি, এটা তুই কি অর্ডার করেছিস? আমি পন্টন কিডস থেকে কম্বো প্লাস স্কুইরেল আর মাঙ্কি সফটওয়্যার মাঙিয়েছি। এর কোয়ালিটি দারুণ।
আর ফুড ট্রাকের ডেকোরে আমি এটা ইউজ করতে চাই, ঠিক? ফুড ট্রাকের ডেকোরেশনের জন্য কি করে? যেমন বাঁদর জঙ্গলে থাকা সব ফলের ব্যাপারে ভালো জানে, তার মানে মাঙ্কি আমাদের মেনু বয় হবে, যার কাছে আমরা মেনু কার্ডে সব কপিস রাখবো। ও নাইস। আর স্কোয়ারেল? স্কুইরেল তো কালেক্টর না, তাই ওর কাছে আমরা সব পেমেন্টসের কিউআর কোড রাখবো। এই সবার থেকে পেমেন্টস কালেক্ট করবে। আরে বাহ চিঙ্কি, দারুণ আইডিয়া। এবার গাট্টু চিংকি মিলে ফুড ট্রাক দারুণভাবে ডেকর করে। আর ফুড ট্রাক ওদেরই নাম আর লোগোর সাথে তৈরি হয়ে গিয়েছিল, স্পাইস অন হুইলস। ফুড ট্রাকের ছবি তুলে গাট্টু আর চিংকি সঙ্গে সঙ্গে সেটাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে আপলোড করে দেয়। আর ওদের বন্ধুরা লিঙ্ক শেয়ার করে ফুড ট্রাকের অলরেডি দারুণ পাবলিসিটি করে দেয়। রোববার বিকেল বেলায় স্পাইস অন হুইলস রেডি। প্রথম বিকেলেই ওখানে বেশ কাস্টমার আসে। যে ইন্টারেস্টিং পদ্ধতিতে গাট্টু আর চিংকি ফুড ট্রাক তৈরি করেছিল, এতেও ফুড ট্রাক দূর থেকেই বেশ নজর কাড়ছিল। তার উপরে কেশবের রেসিপি এত দারুণ ছিল যে সবার খাবার দারুণ লাগে। কাস্টমার্স খাবারের এত প্রশংসা করে যে ইনস্টাগ্রাম আর ফেসবুকে এক সপ্তাহের মধ্যেই ফুড ট্রাক হিট হয়ে যায়। পরের রোববার সন্ধেয় মা বাবা গাট্টু চিংকির রাত্রের ডিনার স্পাইস অন হুইলসেই করার ফাইনাল করে। আর যখন ওরা পৌঁছায় তো সেখানে কাস্টমারের ভিড় আগের থেকেই ছিল। আর ওদের দেখে কেশব তখনই ওদের কাছে এসে বলে, দাদা, গাট্টু আর চিঙ্কি তো দারুণ বাচ্চারা। এদের ফুড ট্রাকের আইডিয়া, এদের ডেকোর, অনলাইন মার্কেটিং ক্যাম্পেইন, এর থেকে আমার বিজনেস শুরুর থেকেই প্রফিটেবল আছে। এটা শুনে মা বাবা গাট্টু চিংকির দিকে তাকিয়ে হাসে। এই কথায় আমরা মাঙ্কি বয়ের থেকে মেনু কার্ড নিয়ে আসি আর আজকে ডিনারের আইটেম ডিসাইড করা হোক। এটা শুনে সবাই হেসে ওঠে। আর এমন মনে হয় যেন স্পাইস অন হুইলসের ট্রাকে বসে থাকা টুনটুন কিডসের সফট টয়স, মাঙ্কি আর স্কুইরেলও যেন হেসে উঠেছে। বার্গার। গাট্টু চিংকি সবে স্কুল থেকে ফিরেছে আর টিভি দেখতে দেখতে লাঞ্চ করছে। তখনই ডোরবেল বাজে। মা গিয়ে দরজা খোলে। ওনার অনেক পুরনো বন্ধু অনেক দিন পর বাড়ি এসেছে। নমস্কার আন্টি। নমস্কার সোনা, কেমন আছো তোমরা? খুব ভালো আন্টি। আন্টি আমরা খুব ভালো। আর আন্টির সাথে ওনার মেয়ে পিহুও এসেছিল। পিহু, সবাইকে হ্যালো বলো যাও। হ্যালো আন্টি। হ্যালো গাট্টু দাদা। হ্যালো চিংকি দিদি। হ্যালো পিহু, আমাদের সঙ্গে এসে বসো। একসাথে টিভি দেখবো, এসো। তারপর মা আর আন্টি একসাথে বসে গল্প করে। ওদিকে গাট্টু চিংকি আর পিহু মিলে টিভি দেখে। কিছুক্ষণ পর মা এসে গাট্টু চিংকিকে বলে, শোনো, আমি আর আন্টি শপিং এ যাচ্ছি, তো তোমাদের কিছুক্ষণ পিহুর খেয়াল রাখতে হবে। আমরা 3-4 ঘন্টায় ফিরে চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে মা, আমরা দুজনে পিহুর খেয়াল রাখবো, তাই না চিঙ্কি? হ্যাঁ একদম। মা তুমি আরাম করে শপিং করো। আচ্ছা শোনা না, তবে আসার সময় আমি কিন্তু তোমাদের জন্য একটা আইসক্রিম নিয়ে আসবো। ইয়ে, ওকে মা। তারপর মা আর আন্টি চলে যায়। কিছুক্ষণ তো গাট্টু চিংকি আর পিহু মিলে টিভি দেখে, কিন্তু পিহু খুব তাড়াতাড়ি বোর হয়ে যায় আর ওর খিদেও পেতে লাগে। আমার খিদে পাচ্ছে। ও, আমি এখনই তোমার জন্য খাবার নিয়ে আসছি, দাঁড়াও। মা আজকে খুব টেস্টি খাবার বানিয়েছে। না, আমি খাবার খাবো না, আমি বার্গার খাবো। কি বার্গার? কিন্তু বার্গার কোথায় থেকে আনবো? না না, আমি শুধু বার্গার খাবো, আর কিচ্ছু না। তারপর পিহু বার্গারের জেদ করতে লাগে। তখনই ডোরবেল বাজে। গাট্টু গিয়ে দেখে তো বাবা গেটে দাঁড়িয়ে আছে। আরে বাবা, আজকে তুমি তাড়াতাড়ি? হ্যাঁ গাট্টু, আজকে আমি হাফ ডে পেয়েছি তাই বাড়ি এসে গেলাম। বাবা পিহুকে কাঁদতে দেখে তো জিজ্ঞেস করে কি হয়েছে। তো চিংকি বলে, দেখো না বাবা, পিহু তো কথাই শুনছে না। এখন আমরা ওকে বার্গার কি করে খাওয়াবো? আরে তো কি হলো বাচ্চারা, যদি সে বার্গার খেতে চায় তাহলে ঠিক আছে, চলো তার জন্য বার্গার বানিয়ে দেওয়া হবে। আমি এসে গেছি তো আমরা একসাথে মিশে বার্গার বানাই। তারপর আর কি, বাবা, গাট্টু, চিংকি আর পিহু সবাই মিলে কিচেনে যায় আর কাজে লেগে যায়। গাট্টু, তুমি তাড়াতাড়ি সব ইনগ্রেডিয়েন্টস বের করে এক জায়গায় রাখো। ওকে বাবা। আর চিংকি, তুমি বলো আজকে আমাদের বার্গারে কি কি সস দিতে হবে। পিহু, তুমিও বলো মা।
তোমার কেমন বার্গার দরকার? কাকু আমি কোনো স্পাইসি খেতে পারবো না, তাই তুমি কোনো স্পাইসি সস দিও না। ওকে ওকে পিহু, আমি চিলি সস সরিয়ে দেব। আচ্ছা বলো, তোমার তন্দুরি মেয়োনিজ পছন্দ তো? হ্যাঁ হ্যাঁ, আমার এটা খুব ভালো লাগে, ওটা দিও কিন্তু। বাবা এই নাও, আমি বার্নার ভেজিটেবল নিয়ে এসেছি আর বাটারও। ভেরি গুড গাট্টু। চিঙ্কি আর পিহু, আমি আলু গরম করে দিয়েছি, তোমরা একসঙ্গে মিশে সেটা ছিলে দাও, আমি ভেজিটেবল কেটে দিচ্ছি। গাট্টু এক কাজ করো, এই মেয়োনিজ আর টমেটো সস মিক্স করে আমাদের স্পেশাল ট্যাঙ্গি সস বানাও। ঠিক আছে। এই নাও পিহু, এই মটরটা ছেড়ে দাও, ততক্ষণ আমি আলু ছাড়াচ্ছি। এইভাবে গাট্টু, চিঙ্কু, পিহু আর বাবা মিলে বার্গার বানায়। চিঙ্কির নজর পিহুর ওপর পড়ে। পিহু আমি দেখছি তুই তো ছাড়ানোর আগে নিজেই খেয়ে নিচ্ছিস বেশিটা। শালি শালি। চিঙ্কি, পুনটুন কিডস গেমস এখন লঞ্চ হয়ে গেছে। আমিও খেলবো এখনই। তাড়াতাড়ি প্লে স্টোরে যাও আর পুনটুন কিডস গেমস ডাউনলোড করো। আমিও ডাউনলোড করছি, তোমরাও ডাউনলোড করো আর ফান শুরু করো। লিংক ডেসক্রিপশনে আছে। তারপর বাবা আলু প্যাটিকে প্যানে ফ্রাই করতে লাগে। বাবা আমরা কি প্যাটিকে ডিপ ফ্রাই করব না? না গাট্টু, আমরা যদি প্যাটিকে ডিপ ফ্রাই করি ওটা খুব অয়েলি হয়ে যাবে। এত বেশি অয়েল খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালো নয়। হ্যাঁ গাট্টু, আমাদের টেস্টের সাথে সাথে হেলথেরও তো খেয়াল রাখতে হবে। হ্যাঁ তুমি ঠিক বলছো চিঙ্কি। ও হ্যাঁ, মনে পড়েছে। বাবা তুমি প্লিজ আমার বার্গারে পেঁয়াজ দিও না, কারণ আমার পেঁয়াজ একদম পছন্দ নয়। ওকে চিঙ্কি, আমি খেয়াল রাখবো। আর এভাবে কথাবার্তা আর গল্পের শেষে বার্গার রেডি হয়ে যায়। শেষমেশ আমাদের বার্গার তৈরি হয়ে গেল না? চলো একে সার্ভ করে দিই। বাবা প্লেটে বার্গার দেয়। তখনই ডোরবেল বেজে ওঠে আর গাট্টু দৌড়ে গিয়ে দরজা খোলে। আরে বাহ মা, তুমি একদম ঠিক সময় এসেছো। আমরা বার্গার পার্টি করতেই যাচ্ছিলাম, চলো একসঙ্গে খাবো। আরে এটা কি হচ্ছে? কিন্তু আমি তো খাবার বানিয়েছিলাম, তাহলে তোমরা বার্গার কেন বানিয়েছো? হ্যাঁ মা, কিন্তু পিহু বার্গার খেতে চাইছিল, ও জেদ করছিল আর কিছু খাচ্ছিলই না। ওহ পিহু, এটা কিন্তু খুব খারাপ করেছো। তুমি সবাইকে বিরক্ত কেন করেছো? তোমার তো খাবার খেয়ে নেওয়া উচিত ছিল। আরে না না, এতে অসুবিধা কিসের? এটা তো ভালোই, আমরা সকলে মিশে বার্গার পার্টি করব। শুধু বার্গার পার্টি নয়, এবার আইসক্রিম পার্টিও। সবার জন্য আমি স্ট্রবেরি আইসক্রিম নিয়ে এসেছি। ও ওয়াও, স্ট্রবেরি আইসক্রিম, ওটা আমার ফেভারিট, দারুণ লাগবে আজকে। আচ্ছা আচ্ছা, তোমরা এবার বসে পড়ো, অনেক কাজ করে নিয়েছো তোমরা। বাকি কাজ আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ তাই, আমিও খুব ক্লান্ত হয়ে গেছি। তারপর সবাই একসাথে বসে বার্গারের আইসক্রিম এনজয় করে। আরে বাহ, এই বার্গার তো দারুণ খেতে হয়েছে। হ্যাঁ ঠিক বলেছিস, পিহুর জেদের জন্য এই বার্গার খাওয়া হলো আমাদের। থ্যাংক ইউ, প্লিজ এনজয় ইয়োর সেলফ। গাট্টু, চিঙ্কি আর পিহু খুব সাহায্য করেছে আমাকে। ওহ, আমার তো মনে হচ্ছে সাহায্যের বদলে কাজটাই বেশি বাড়িয়েছে ও। না না, এমন কিছুই নয়, তাই না পিহু? আচ্ছা, এবার বুঝতে পেরে গেছি একদম পিহু কতটা সাহায্য করেছে। আরে পিহুর সব থেকে বেশি সাহায্য তো এটাই যে সে জেদ করলো, না হলে এই পার্টিটা হতো কোথায়? তারপর সবাই পিহুর দিকে একসাথে দেখে, আরো মিষ্টি মিষ্টি একটা সুইট স্মাইল দিয়ে দেয়। আর এরই সাথে আজকের বার্গার পার্টিও শেষ হয়ে যায়। রাম মন্দির। গাট্টু চিঙ্কি স্কুল থেকে ফিরে আসে আর মাকে বলে, মা কালকে তো সারাদিন ছুটি, আমি তো বোর হয়ে যাব। হ্যাঁ মা, চলো না কোথাও ঘুরতে যাই আমরা। গাট্টু চিঙ্কি আর মা কথা বলছিলই তখনই গাট্টু চিঙ্কির পিসি সেখানে আসে। কেমন আছো পিসি? ও খুব ভালো সোনারা, কেমন আছিস তোরা? আমরা ভালো আছি পিসি, তুমি কেমন আছো? খুব ভালো রে আমি। এই দেখ, তোদের জন্য তোদের পছন্দের মিষ্টি এনেছি আমি। আরে এইটা তো তোমার বানানো নাড়ু, আমাদের এইটা খুব পছন্দ। খুব ভালো হলো এলে, বাচ্চারাও তোমাকে খুব মনে করে। এইবার তুমি বেশি দিন থাকবে তো?
আরে না না, আমি তো শুধু একদিনই থাকতে পারবো। আরে কালকে রাম নবমী না, তাই আমরা রাম মন্দিরে দর্শন করতে যাব। হ্যাঁ। আরে বাহ, এটা তো বেশ ভালো বললি। রামনবমীর দিনে রামের দর্শন, এটা তো অপূর্ব। পিসির কথা শুনে গট্টু চিংকি মাকে বলে, মা কালকে কি আমরা যেতে পারবো রাম মন্দিরে দর্শন করতে? কাল তো আমাদের ছুটি আছে না, প্লিজ মা প্লিজ। হ্যাঁ মা, আমারও খুব ইচ্ছে করছে পিসির সঙ্গে যেতে। আরে রে, বাচ্চাদের এত যখন ইচ্ছে করছে তাহলে তোমরাও চলো না সাথে। রাম নবমী যদি আমরা একসাথে রাম মন্দিরে মানাই তাহলে তার থেকে ভালো কি হবে? ইচ্ছে তো আমারও আছে। একটা কাজ করি, ওদের বাবা বিকেলবেলা আসবে, তার সাথে কথা বলে জানাচ্ছি। ঠিক আছে সোনারা? ঠিক আছে মা। সন্ধেবেলায় যখন বাবা আসে তো এটা ঠিক হয়ে যায় যে রাম নবমীর দিনে সবাই মিলে পিসির সাথে রাম মন্দির দেখতে যাবে। পরের দিন সকাল সকাল সবাই রাম মন্দিরের জন্য রওনা হয়। অযোধ্যা পৌঁছে গট্টু চিংকি খুব খুশি হয়। চলো বাচ্চারা, সব থেকে আগে আমরা সরিয় নদীতে গিয়ে স্নান করব, তারপরে মন্দিরে যাব। ওকে বাবা। তারপর সবাই সরজু নদীতে স্নান করতে যায়। তারপর কাপড় বদলে রাম মন্দিরের জন্য রওনা হয়। চিঙ্কি, নদীর জল কত ঠান্ডা ছিল না? হ্যাঁ গাট্টু, সত্যি। কিন্তু স্নান করার পর কি ভালো লাগছে, তাই না? গাট্টু চিংকি, ওই দেখো, ওইখানে কতগুলো স্টল লেগেছে। চলো আগে গিয়ে দেখি ওইখানে কি আছে। হ্যাঁ বাবা, চলো। ওখানে গিয়ে গট্টু চিংকি দেখে যে স্টলে অনেক ধরনের ট্রেডিশনাল কাপড় পাওয়া যাচ্ছে, যেটা দেখে গট্টু চিংকি খুব খুশি হয়ে যায়। বাবা, এখানে তো কত সুন্দর সুন্দর কাপড় পাওয়া যাচ্ছে। চলো না আমরা সবাই নিই আর ট্রেডিশনালি ড্রেস আপ হই। ঠিক আছে গাট্টু, চলো একটা একটা কাপড় নিয়ে নি। তারপর গট্টু আর বাবা ধুতি পরে, আর মা আর পিসি মিলে সুন্দর একটা শাড়ি। এমনকি চিংকির জন্য ছোট্ট একটা শাড়ি নেয় মা, আর ওকে পরিয়ে দেয়। বাহ, আমরা তো এই কাপড়ে কত সুন্দর দেখাচ্ছি। আর চিঙ্কি, তুমি তো খুব সুন্দর দেখাচ্ছ শাড়িতে। থ্যাংক ইউ গাট্টু। আর তোকেও কিন্তু ধুতি কুর্তা ভালো লাগছে। আমরা এই কাপড়ে খুবই সুন্দর দেখাচ্ছি। চলো গাট্টু চিংকি, মন্দিরের ভেতরে যাই আর রাম ঠাকুরের দর্শন করি। সবাই রাম মন্দিরে যাওয়ার আগে হনুমানগড়ির দর্শন করতে যায়। এখানে তো কত ভিড় ছিল না বাবা, কত লোক এসেছিল এখানে। হ্যাঁ গাট্টু, তুমি কি জানো, এমন বলা হয় নাকি যে এই মন্দিরের ভেতরে হনুমান নিজে বসে আছেন আর অযোধ্যার রক্ষা করেন। সত্যি বাবা? এটা তো বেশ দারুণ কথা। হ্যাঁ, রাম মন্দিরের আগে সবসময় হনুমান গাড়ির দর্শন করা উচিত। তার মানে এরপরে আমরা সবাই যাব রাম মন্দিরের দর্শন করতে, তাই না? হ্যাঁ হ্যাঁ গট্টু চিংকি, তাড়াতাড়ি। এবার তাড়াতাড়ি সন্ধ্যের মধ্যে যদি দর্শন না করি তাহলে অনেক মন্দির দেখা বাকি থাকবে আমাদের। ফিরতেও হবে তো। ঠিক আছে পিসি। ঠিক আছে পিসি। তারপর গট্টু চিংকি সবার সাথে রাম মন্দিরের দর্শনে যায়। রাম মন্দিরের সৌন্দর্য দেখে সবাই অবাক ছিল। ওখানে খুব ভিড়ও ছিল। রাম মন্দিরটা কি সুন্দর দেখতে না মা? আর রাম ঠাকুরকেও কি দারুণ লাগছে দেখতে। হ্যাঁ চিংকি, সত্যি এখানে এসে খুব ভালো লাগছে আমার। আর রামকে তো একদম তোমাদের বয়সের লাগছে। তোদের কিছু চাওয়ার থাকলে তাড়াতাড়ি চেয়ে নে, উনি সব দেবেন। ওয়াও, সত্যি মা? ওয়াও মা, রাম মন্দিরের এইটা স্পেশাল প্রসাদ যেটা আমরা পেয়েছি, কত ভালো না? একদম ঠিক বলেছিস গাট্টু, প্রসাদটা কি দারুণ খেতে। তারপর সবাই মিলে এক এক করে সব মন্দির ঘুরে দেখে, যেমন কনকনাথ মন্দির, নাগেশ্বর মন্দির আর সীতার রান্নাঘর। তারপর সবাই হাঁপিয়ে এক জায়গায় বসে পড়ে। গট্টু চিংকি দেখে যে অযোধ্যায় অনেক বাঁদর আছে। গট্টু চিংকি, নিজের জিনিসগুলো সামলে রাখিস, না হলে বদমাশ বাঁদর নিয়ে যাবে। আমার তো এনাকে খুব ভয় লাগছে। আরে ভয় পাওয়ার কিচ্ছু হয়নি চিংকি, এই নাও কলা। যখন ভয় লাগবে ওদের কলা খাওয়াবি, দেখবি ওরা বন্ধু হয়ে গেছে। সত্যি মা? হ্যাঁ হ্যাঁ, এই নে। মা, আমিও খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, এই নে গট্টু। তারপর গট্টু চিংকি মিলে বান্দরদের কলা খাওয়ায়, আর এতে ওদের দারুণ মজা লাগে। আর সবাই মিলে অনেক অনেক ছবি তোলে। দেখো, আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি। অযোধ্যার ফেমাস চাট আর ক্ষীর। এইটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে।
বাহ বাবা, এই 4 তারিখ ক্ষীর তো কত খেতে টেস্টি। দারুণ খেতে তো। সত্যি রে, আজকের দিনটা কি ভালোই না গেল। গাট্টু চিংকি, ভালো হলো তোরা সাথে এসেছিলি। আমার তো দারুণ লাগলো আজকে। পিসি, আমাদেরও খুব মজা আসলো। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও দারুণ লাগলো। তাড়াতাড়ি ফিরবো আমরা রাম মন্দিরে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই গাট্টু চিংকি। এখন বাড়ি যাওয়া হোক, আবার পরে আসা হবে। তারপর সবাই রাম মন্দিরের দর্শন করার পর বাড়ি ফিরে আসে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।